যখন ক্লাস 2-3-তে পড়ি তখন আমি ঢাকা শ্যামপুর পুস্তকালয় আমার আন্টির বাসায় থাকি মানে পড়াশোনা করি। 1 বছর আমি ঢাকাতে আন্টির বাসা থেকে পড়াশোনা করার পর আমি আবার দেশে চলে যাই। বাবা কি করতো আপনার? আমার বাবা বাইরে থাকতো কুয়েতে। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। আপনি সবার বড়? জি। ওকে। আমি যখন 10-এ পড়ি তখন অনেকের ইচ্ছা থাকে হয়তো মেয়েদের সাথে মানে উঠা বসা করার জন্য বা প্রেমের, যেটা তখন তো মানুষ বুঝে না, বা এখন যেটা আমি বুঝতেছি আর কি, হয়তো আবেগের ভিতরে অনেকে অনেক কিছু মনে করে। তো যাই হোক, আমি কোন এক সময় আমার গ্রাম থেকে 5 কিলো দূর আমার মামা বিয়ে করে। ওই গ্রামের নাম আশিনপুর। তো আশিনপুর, ওখানে আমার মামা যেখানে বিয়ে করে ওনার শ্বশুর মারা যায়। তো আমি ওই 40-এর মধ্যে যে একটা মিলাদ হয় গ্রামাঞ্চলে, ওই 40-এ আমি মানে অ্যাটেন্ড করি মামার সাথে। তো ওখানে একটা যে গ্রামাঞ্চলে কিন্তু স্যার ভাইয়া হয়তো দেখবেন অনেকেই যে বাইরে খাবার দেয়, যেভাবে মেজবানিটা করা হয়। তো আমিও বাইরে ওখানেই ছিলাম। হঠাৎ করে মানে আমার চোখে যে জিনিসটা বাসলো বা দেখলাম সেটা হলো আমার ভাগ্নি, অর্থাৎ মামার শালির সাথেই একটা মেয়ে ওর মায়ের সাথে দাঁড়ায় আছে দরজার পাশে। তা আমি আমার ভাবির সাথে কথা বলতেছি, তো হঠাৎ করে আমি দেখলাম যে ওখানে একজন মেয়ে দাঁড়ায় আছে আর কি। তো আমার কাছে ভালো লাগছে। তখন আমি ক্লাস 10-এ এসএসসি দেবো এরকম অবস্থায়। তো ভালো লাগার পরে আমি আমার ভাগ্নিকে বললাম, জিজ্ঞাসা করলাম, মানে আমি প্রথমে জিজ্ঞাসা করলাম এটা কে। পরে বললো ও তো আশিনপুর স্কুলের ভালো একজন স্টুডেন্ট। কেন? পরে আমি দুষ্টামি করলাম, মানে এই বয়সে ও ছিল আমার বয়সী, অর্থাৎ আমার ভাগ্নিও ছিল আমার বয়সী। তো ওনার সাথে আমি অনেক কথা বলার পর আমি ওখান থেকে চলে আসি। আমার কাছে ভালো লাগছে, বাস এতটুকুই। আমি মানে জিজ্ঞাসা করি আপনার নাম কি, তখন বলে আমার নাম তুলি। তো ওখান থেকে আসার পর আমি যখন আমাদের বাড়িতে আসি 1-1.5 বছর পর, ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই। 1 থেকে 1.5 বছর পর আমি মেসেজের মাধ্যমে, ও একটা মেসেজ দেয়, সরি আমি না, ও আমার নাম্বার একটা মেসেজ দেয় বলতেছে মামা আমি কিন্তু আপনাকে চিনি। তো আমি বললাম আপনি মামা বললেন কেন? আপনি তো মানে সুহিলির মামা, সে কারণে আমি আপনাকে মামা বললাম। তো আমি বললাম না, আপনি তো মামা বলার কোনো অধিকার নাই, কারণ আমি আপনাকে চিনি না, জানি না। তারপরে উনি বললো, পরিচয় দিল, জানতে পারলাম, মেসেজই কথা হলো। তো যাক, এতটুকু পর্যন্তই। তো আমি আবার ভালো মোটামুটি একটু ক্রিকেট খেলতাম। তো আমাদের গ্রাম থেকে ওদের স্কুলে একটা ক্রিকেটের একটা অনুষ্ঠান হয়, তো ওখানে ক্রিকেট খেলেই যখন যাই তখন ওকে আমি দেখতে পাই যে ও খেলা দেখতেছে, বা ও এসে আমার সাথে কথা বলে। তখনই কথা হলো ফার্স্ট, যে কেমন আছেন, কী বিষয়ে, এরকম কথা হইতেছে। তো আমার যেহেতু প্রথম থেকেই ভালো লাগে, ওর মামা ডাকটা আমার কাছে ভালো লাগে না। তো আমি বললাম আপনারা কি ওদের খুব রিলেটিভ, মানে আমার মামার রিলেটিভ? কয় না, ওদের বংশ আলাদা, আমাদের বংশ আলাদা, হয়তো একসাথে চলি, ক্লাসমেট। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি পড়াশোনা কতটুকু, মানে কোন ক্লাসে পড়েন? তো বললাম আমি ক্লাস 8-এ পড়ি, আমার রুল 1। তাই আমি বললাম পিছনে 1 ছিল, তার মানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত রুল 1, মেধাবী একজন ছাত্রী। তো এইভাবেই কথা হয়, যোগাযোগ হইতেছে অনেকভাবে। তারপরে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পর ও আমার সাথে আবারও কন্ট্যাক্ট করে, ও নিজ থেকে, মানে আমি কিন্তু আমার ভালো লাগছে সেটা আমি নিজেই বললাম, কিন্তু ওই আমার সাথে যোগাযোগ করে। তো যোগাযোগ করার পর ওর সাথে আমার সাথে মানে এইরকম কথা হইতেছে যে কি করেন, বা ক্লাসে গেছেন কিনা, বা কোথায় ভর্তি হবেন, রেজাল্ট কি, মানে এই বিষয় নিয়ে কথা হয়। এইভাবে কথা হইতে হইতে প্রায় গেল 3-4 মাস কাটলো। তারপর ওর বাবা মা বিষয়টা একটু ফলো আসে, ওর বাবা মা বুঝতে পারে। তো আমাকে হঠাৎ করে ওর আব্বু একদিন ফোন দেয় বলতেছে আমি অমুকে, তুমি কি হাফসা আক্তার তুলিকে চিনো? আমি বললাম হ্যাঁ আমি তো চিনি, কেন কোনো সমস্যা? পরে বললো যে না, তোমার সাথে কি যোগাযোগ হয়? আমি বললাম হ্যাঁ যোগাযোগ হয়। পরে বললো কিসের সম্পর্ক তোমাদের? আমি বললাম কোনো সম্পর্ক নাই, এই তো সম্পর্ক। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে কি, পরে উনি বললো যে তুমি কেন কথা বলো সম্পর্ক না থাকতে? পরে আমি বললাম যে সত্যি কথা বলতে কি, আমি তো ছোট, তারপরে ওর কথাগুলা বা ওর ব্যবহার বা ওর ফেসটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। এটা ওর বাবাকে আমি ওপেন কোন বললাম। ক্লাসে পড়েন তখন আপনি? আমি এই যে এসএসসি দেওয়ার পর একটা জিনিস কি, ছোটোর থেকে আমি ভাবতাম যে বাবা মা ভাই বোন সবাই মানে এই জিনিসটা জানাজানি হলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো ঝামেলা হয়, যদি না জানে এগুলো নিয়ে অনেক সমস্যা হয়। তো আমি সরাসরি কথা বলে দিছি, ওনার যদি ভালো লাগে উনি বলবে, না লাগলে নাই, এরকম আবার কি একটা ইচ্ছা ছিল। তো যাই হোক, ওর সাথে আমার সাথে মোটামুটি মেসেজে কথা হইতেছে। তো মেসেজে কথা হইতেছে, ও একদিন বলল যে আমি কিন্তু বলতেছি না যে আমি আপনাকে ভালোবাসি বা এরকম কোনো কিছু। সকাল ভোর ফোন দেয়, দুপুরে ফোন দিতেছে, ফোন না, শুধু মেসেজ। তো বাংলালিংক থেকে বাংলালিংক টু বাংলালিংক SMS অনেক কথা বলতাম। তো একদিন জিজ্ঞাসা করলো যে আপনি কি ঢাকাতে ভর্তি হবেন? পরে আমি বললাম জি আমি ঢাকাতে ভর্তি হবো।
তো আমি ওরকম মানে চিন্তা ভাবনা করতেছি, এরই মাঝে ওর বাবা মা মানে ক্লিয়ার ভাবে বুঝতে পারে। মেয়েটা কোন ক্লাসে পড়তো? ক্লাস 8-এ। এইটা, আর আপনি ছিলেন 10-এ? 10-এ। আমি 10-এ এসএসসি, মানে এখন রেজাল্ট আসে নাই। এসএসসি দিয়ে ফেলেছেন? জি, এসএসসি। হ্যাঁ, ওকে। তো দেওয়ার পরে ওর সাথে আমার সাথে প্রায় এভাবে মেসেজে কথা হইতে হইতে মানে এইরকম পর্যায়ে যাই আমরা, মানে আমার মনে হয় যে 10 মিনিট মেসেজ না দিলে আমার কাছে খুব খারাপ লাগে, বা ও মেসেজ না দিলে আমার কাছে খুবই খারাপ লাগে। এরকম একটা অবস্থান যে শুধু মেসেজের উপরে নির্ভরশীল করি, অন্য মানে কোনো মাধ্যম না, কোনো ফোনের মাধ্যমে না। তো একদিন ও মেসেজ দিল যে আমার তো মোবাইল নাই, এটা তো আমার এক বান্ধবীর মোবাইল, ওর মোবাইলটাও নিয়ে যাবে, আপনি কি আমাকে একটা মোবাইল মানে দেওয়ার জন্য পারবেন কি না? তো আমি বললাম যে দেখো, আমি তো ওরকম না, আমি এখনও কোনো জব টপ করি না, বা আমি কোথা থেকে দেবো, আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করে দেখি। তো আমার এক ফ্রেন্ড আছে, ওদের জন্য আমি মানে অনেক সহযোগিতা করি। তো ও বললো যে ঠিক আছে, তোর যেহেতু একটা মোবাইল লাগবে আমি দিতিস। আর তাছাড়া আমি যখন বড় হই, আমার পুরা ফ্যামিলির সমস্ত টাকা পয়সা সব কিছু কিন্তু আমার কাছেই ছিল, যেহেতু আমি আস্তে আস্তে বড় হচ্ছি আর ঘরে বড় সন্তান। তো আমার কাছে প্রচুর পরিমাণে টাকা থাকতো, এটা আমি মিথ্যা বলতেছি না, অনেক টাকাই থাকতো। সেটা আমাদের এলাকার মানে মানুষগুলো ভালো জানে। তো আমি ওকে একটা মোবাইল পাঠাইলাম অন্য এক মাধ্যমে পাঠানোর পর মেসেজে কথা হয়। তো ও মোবাইল পাইলো, মোবাইল পাওয়ার পর ক্লাস করতেছে, স্কুলে আসতেছে, সব খবরাখবর আমার কাছে আসতেছে। তো এক সময় সকাল ভোর 5টার দিকে ওর বাবা মানে বুঝতে পারলো যে ও মোবাইল টিপতেছে। তো ওকে হাতে নাতে ধরার পরে বললো যে এই মোবাইলটা কার? তো ও বললো ওর একটা বান্ধবীর। তো সাথে সাথেই ও ওয়াশরুমে যে একটা মেসেজ দেয় আমাকে যে আমি তো মোবাইল আব্বু তো নিয়ে গেছে, মানে ওর আম্মুর মোবাইল দিয়ে বলতেছে যে আমার মোবাইল তো নিয়ে গেছে, তুমি একটা কাজ করো, আমার অমুক বান্ধবীকে একটা ফোন দেয়া বলো যে ও যেমন মানে এই গল্পটা এইভাবে বলে, ও যেভাবে বলছে। তো ওকে আমি পাঠাই দেয়, ও আসার পরে ওর সাথে একটু রাগারাগি করে, পরে বলতেছে আঙ্কেল আমাদের এলাকায় তো কারেন্ট নাই, তো আপনাদের বাসায় চার্জ দেওয়ার জন্য দিছিলাম আর কি। তো মোবাইলটা নিয়ে যায়। তারপরে আবার এভাবে 2-1 দিন পর ওই মোবাইলটাই আবার ও দিয়ে দেয় স্কুলে যাওয়ার পরে। তারপরে আবার 2-3 দিন পর রাত্রে ওর হাতে যেভাবে হোক মোবাইলটা পেয়ে যায়। তো পেয়ে যাওয়ার পরে ওর বাবা ওর আম্মু ওকে মানে অনেক রাগারাগি করে যে কার সাথে যোগাযোগ করে, মানে এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে যায়। এখন আর মিথ্যা বলতে পারতেছে না যে মোবাইলটা কার। তখন ও মানে বিভিন্ন কথা ঘুরানোর চেষ্টা করতেছে, আর একটু পরপরই আমার কাছে মেসেজ দিতেছে ওর আম্মার মোবাইল থেকে। আর আমার নাম্বারটা ও এইভাবে মানে ওই যে একটা মোবাইলে একটা অপশন ছিল মানে হাইড করে রাখা যায়, ওভাবে হাইড করে রাখতো আর কি। তো ভাইয়া এইভাবে করার পর এক সময় আমাকে ওর আব্বু আবার ফোন দেয় জিজ্ঞাসা করতেছে তুমি আমাদের এলাকা আসো, তোমার সাথে কিছু কথা আছে। পরে আমি বললাম কেন যাব? পরে বলতেছে যে তুমি আসলে বুঝতে পারবা। তো আমি বললাম যে দেখেন আমি তো এখন ঢাকায় আছি, বলেন না কি সমস্যা। পরে বলে যে তুমি কি আমার মেয়ের সাথে এখনও যোগাযোগ করো? তোমাকে না করছিলাম। পরে আমি বললাম তো যে আমার কাছে ভালো লাগে বিধে আমি কথা বলছি, যদি আপনার কোনো সমস্যা হয় আপনি বলেন ক্লিয়ার যে কি সমস্যা। পরে সে বললো যে দেখো তুমি যদি এর সাথে কথা বলো তাহলে তো ওর পড়াশোনা ক্ষতি হবে, বিভিন্নভাবে ক্ষতি হবে। আমি চাই না যে ও এই বয়সে মানে মানে এরকম কোনো কিছু হোক। তো ওনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগলো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি সেটা চাই না, ঠিক আছে আমি আপনার মেয়ের কাছে দেন, আমি ওর সাথে ফোনে কথা বলে বুঝিয়ে দিই। পরে ওকে আমি বললাম যে দেখো আসলে ওনার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে আমি শুনছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো তুমি তোমার মতন থাকো, দেখি আমি পড়াশোনা করি তুমিও করো, পরবর্তীতে দেখা যাক বিষয়টা কি হয়। পরে ও বলল যে না, আমার বাবা মাকে আমি চিনি, কারণ ওনারা আমার বড় বোনকে নিয়ে অনেক কাহিনী করছে, আমি জানি যে ও মানে আমার বাবা মা আমাকে নিয়েও এরকম কিছু করবে। তো আমি ওর কথাগুলো তত একটা মানে মূল্যায়ন করলাম না করার পরে আমি মোবাইল বন্ধ করে দিলাম। তো কিছুদিন পর একটা চিঠি পাঠাইছে, মানে আমি সিম চেঞ্জ করে ফেললাম। একটা চিঠি পাঠাইছে ওই ওর এক বান্ধবীর মাধ্যমে, আমি নামটা বলবো না, যে এখানে সহযোগিতা করছে ওনার নামটা আমি এখানে বলবো না। তো ওর খুব কাছের একজন ফ্রেন্ড, একজন ছেলে বন্ধু একজন মেয়ে বন্ধু, এই দুজনেই আমাকে সহযোগিতা করে এই পর্যন্ত আনার জন্য। তো ওই ওর যে বান্ধবী ওরা আমাকে চিঠিগুলা পাঠায়, যে আমি চিঠিগুলো পড়ার পর খুব অবাক হয়ে যাই। ও বলতেছে যে আপনি আমাকে নিয়ে এত কিছু করলেন, এত গল্প করলেন, এত বড় বড় কথা বললেন যে আপনি অনেক ভালো, বা
মানে আমি ওর অনেক প্রশংসা করছি, কিন্তু আমি কখনো বলি নাই আমি তোমাকে ভালোবাসি, বা ও আমাকে কখনো বলে নাই। তো আমাকে একটা চিঠি দিল, দেখেন আপনি আজকে মানে আজকে কিন্তু 19 তারিখ, আমি 3 তারিখ পর্যন্ত ওয়েট করবো আপনার জন্য। এই 3 তারিখের মধ্যে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, আর না হয় আমি 3 তারিখে মানে বাড়ির থেকে বের হয়ে যাব, যেদিকেই বাড়ি চলে যাব। তো চিঠিটা পাওয়ার পর আমি মোবাইলটা খোলার পরে ওর বান্ধবীর মাধ্যমে ওর সাথে আমি মানে কন্ট্যাক্ট করি স্কুলে। তো কন্ট্যাক্ট করার পরে ওকে অনেক বুঝাইলাম, দেখো আমি তো এখন ছোট, তাছাড়া আমার আব্বু একজন মানে আমাদের গ্রামে শিক্ষক ছিল। হ্যাঁ, তো তারপরে উনি বাইরে চলে গেছে, ওনার একটা মানে দুর্নাম হবে আমি যদি এখন তোমাকে বিয়ে করি, বা এখন বিয়ে করে আমার বয়স হয় নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। পরে সে বললো যে এগুলো আমি দেখবো। তো আমি বললাম তুমি দেখবা মানে তোমার কাছে কি কোনো টাকা আছে? পরে বললো যে না, আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু যদি দুজনে হাত পাও তো ঠিক আছে, কোথায় না কোথায় যে একটা কাজ করব। তো আমি বললাম এটা কোনো জীবনে বাণী হয় না, মানে আমি কিন্তু এখানে আমার নিজের ভালোর জন্য বলতেছি না, যেটা হয়েছে আমি স্যার ভাইয়া সেটাই বলতেছি। তো এরকম হওয়ার পর ওর সাথে আমার সাথে একটা ভালো মানে যোগাযোগ হয়ে যায় যে ঠিক আছে, আমি 3 তারিখে ওর একটা আশ্বাস দিলাম। মানে ও এরকম কিছু করতেছে যে ও মারা যাবে বা একটু মানে অনেক কিছু মানে আমাকে ভয় দেখাইতেছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি কিছু বলার দরকার নাই, ঠিক আছে আমি তোমাকে 3 তারিখে নিয়ে যাব, তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা করতেছি। তো 3 তারিখে আমি বলছি ঠিকই, কিন্তু আসলে ওর সাথে আমি ধোঁকাবাজি করছি। আমি 3 তারিখে আর মোবাইল খুলি না, ও স্কুলে যায়, স্কুল থেকে রেডি হয়ে চলে আসবে, ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে ও বাড়ি থেকে পালিয়ে আসবে, কিন্তু আমি আর ওর সাথে যোগাযোগ করি না। তো যোগাযোগ না করার পরেই ও একটা মন ভাঙা যায় যে ও আজকে আমি স্কুল থেকে চলে যাব, বা ওর বাবা মা ওরা কি করতেছে সেটা কিন্তু আমি বুঝতেছি না। তুলি তো এটা? জি, এটা তুলি। তো তুলি স্কুলে ভালো ডাকনাম ওর, ও খুব নামাজি ব্যক্তি, তারপরে ভালো একজন স্টুডেন্ট। তো যার কারণে সবাই মানে তুলির একটু আলাদা একটু নজর থাকে। তো ওদের বাড়ি থেকে ওদের স্কুলটা 10 মিনিট হবে, হাই স্কুলটা। তো আমি না নেওয়ার কারণে ও আবার একটা চিঠি পাঠায় ওর বান্ধবীর মাধ্যমে যে আপনি আমার সাথে খুব দ্রুত দেখা করবেন। পরে আমি দেখা করি আমাদের একটা নদীর পার, ওখানে আমি ঢাকার থেকে যাওয়ার পরে খুব সকাল ভোর ও কোচিংয়ে আসতো। তো ওখান থেকে ও আমার সাথে এসে দেখা করে নদীর পারে। আসার পরে আমি বসে কথা বলতেছি, এই ফার্স্ট আমাদের মানে দেখা, মানে সরাসরি যে একটা সম্পর্কের মাধ্যমে আসা। তার আগে তো অন্যভাবে দেখা হয়েছে। ও আমাকে অনেকভাবে মানে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করে, তো আমার পায়ে ধরে কান্নাকাটি করে। মানে ফার্স্ট ও আমাকে আমার শরীরে টাচ করে আমার পায়ে ধরেই, পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে না তুমি নিয়ে যাও। পরে আমি জিজ্ঞাসা করলাম, দেখো আমার দেখলে মনে হয় যে আমি কাউকে বিয়ে করতে পারবো বা ওরকম বয়স হয়েছে, আর তোমায় তো একদম মানে ও বাতাসের মতন এত পাতলা ছিল। তো ওর সাথে আমার সাথে পরে আমি আস্তে ধীরে মানে ওখান থেকে কাটার জন্য চেষ্টা করি, কিন্তু ওর যে বান্ধবী এরা সবাই মিলে বলতেছে না ভাইয়া আপনি এই কাজটা করেন, ওর ওর আব্বুর মানে নেচারগুলো আসলে ভালো না, হয়তো কোনো সমস্যা হয়ে যেতে পারে। তো পরে ওর সাথে আমার সাথে যে কমিটমেন্ট হলো, তো কমিটমেন্টে বললাম যে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব, সেটা হলো 20 তারিখে আমি কথা দিলাম, ঠিক আছে। তো ও আমাকে কি করলো, ও যে মানে বাড়ির থেকে কোরআন শরীফ আনছে সেটা আমি বুঝতে পারিনি বেগুরা। ও বললো আপনি এখানে উঁচু করেন। তো আমি ভাবলাম যে হয়তো উঁচু করতে বলছে, হয়তো উঁচু করে বলবো যে মানে সত্যি কথা বলেন। তো আমি উঁচু করছি, উঁচু করার পরে মানে ও ওখান থেকে কোরআন শিবাই না ব্যাকের থেকে বললো যে আপনি এটা ধরে বলেন যে আপনি আমাকে নেবেন। তখন আমি মানে অনেকটা ভয় পেয়ে যাই, মানে এটা তো যেমন কোন ক্লাসে তখন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্টও হয়নি? রেজাল্টও হয় না। তখন আমি খুব ভয়ে আছি যে এটা কেমন তোর বিষয়। তো আমি তো তখন ক্লাস 8-এ পড়ে। ক্লাস 8-এ পরে আমি বললাম যে ঠিক আছে তোমার কোন এক সময় নেব, হ্যাঁ মানে কোরআন শিব ধরে এটা বললাম। তো বললো যে আপনারা বলেন 20 তারিখে নেবেন। পরে আমি বললাম মানে একটু আমতামতা করতেছি, তখন ও অনেক কান্নাকাটি করে। পরে আমি বললাম যে ঠিক আছে, অনেক চিন্তা ভাবনার পর প্রায় 1.5 ঘন্টা চিন্তা ভাবনার পর আমি তখন মানে আমি বললাম কোরআন শিবে হাত দেওয়া লাগবে না, আমি তোমাকে নেব, এটাই হলো আমার মেন কথা। ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করে একটা মোবাইল নিয়ে যাও। তো ও একটা মোবাইল নিয়ে গেল, মোবাইলের মাধ্যমে ওর সাথে আমার সাথে মেসেজে কথা হইতেছে। তো সচরাচর আগের মতনই 2-3 দিন পর মোবাইলটা আবার ওর মা, হ্যাঁ এবার ওর মা যেভাবেই হোক এটা ওর কাছ থেকে মানে খুঁজে পায়। তো পাওয়ার পর ওর সাথে আমার সাথে আর যোগাযোগ হয় না। আর বিশেষ করে ওর যে বান্ধবীগুলো আছে ওখানে ওর সাথে মানে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। তো 20 তারিখে সে আসবে কীভাবে? এখন আমি টেনশনে পড়লাম যে আসলে যদি আমি এখন না আনতে পারি বা ও যদি না আসে বা ওর সাথে একটা ঝামেলা হয়ে গেলে, ও তো বলছে মানে খুব দুর্ঘটনার কিছু ঘটাই ফেলবে। তো আমি খুব টেনশন করি। তখন ওর আম্মার নাম্বারে আমি ফোন দিই, পুরো বিষয়টা আমি খোলাখুলি বলি।
বিরতি নেব এখানে, প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আর যারা আজকে এই জীবন গল্প শুনে কোনো মন্তব্য করতে চান, কিছু বলতে চান, চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। ওকে, ওখানে গিয়ে আপনারা কমেন্টস করতে পারেন, ছবি দেওয়া আছে। আর আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো যে জীবন গল্প অনুষ্ঠানটি শুনে যদি মনে হয় যে আপনার নিজের জীবন গল্প লাখ লাখ মানুষকে জানানো প্রয়োজন এবং আপনি জানাতে চান আপনার জীবন গল্প শত শত মানুষের অন্তরকে নাড়িয়ে দেবে, কাঁপিয়ে দেবে, বা কেউ কিছু শিখতে পারবে আপনার জীবন গল্প থেকে, সো প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যেটা করতে হবে, ফোন দিতে হবে আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 0961190। করে ফেলে তখন তো আমাকে মানে আপনি দায়ী করবেন। তা আমি চাই না এরকম কোনো কিছু করার জন্য। যদি আমার ভালোবাসা সঠিক হয় সে অবশ্যই আসবে। এভাবে কথা বলার পর ওর বাবা এবং মা সবাই মিলে আমার একটু ভক্ত হয়ে যায় যে না, ছেলেটা হয়তো ভালো। হ্যাঁ, তো আমার সাথে ওরা যোগাযোগ করে নায়ারগাঁও বাজার, মানে আমাদের বাড়ি থেকে একটা নদীর পার আছে, ওখান থেকে নায়ারগাঁও বাজার। তো নায়ারগাঁও বাজার ওর বাবা মা ভাই বোন সবার সাথে আমার ফার্স্টেতে কথা হয়। কথা হওয়ার পরে আমাকে ওরা যেভাবে বুঝাইলো যে ঠিক আছে এইভাবে তুমি করো, তা আমি দেখলাম যে এই বিষয়গুলো যদি এইভাবে করি তাহলে খুব সমস্যা। মানে যে ওনারা যে পদক্ষেপগুলো নিছে সম্পূর্ণ ওনাদের ভালোর জন্য, মানে আমাকে খারাপ বানার জন্য তুলির চোখে। তো জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো। তো যাই হোক ভাইয়া, ওখান থেকে আমি ওর সাথে আমার সাথে যোগাযোগ হয় ওর বান্ধবীর মাধ্যমে। তখন ও পুরা বিষয়টা বলে দিল যে আমার বাবা মার সাথে তুমি এগুলো বলছো, বাবা মা বললো যে তুমি খারাপ ছেলে এরকম, আর তোমাকে খুব ভালো ভালো বলছে এরকম কথা। তা আমার অনেক প্রচণ্ড জিদ উঠে যায়। তো আমি আবারও আমার এক বান্ধবীর মাধ্যমে ওকে আবারও একটা মোবাইল পাঠাই। তার মানে এই পর্যন্ত 3-4টা মোবাইল পাঠাইলাম। তো মোবাইল পাঠানোর মধ্যে ওর বাবা মা মোবাইলটা আবারও ধরে, মানে 2-3 দিন পর। আমি জানি না যে ওর কাছ থেকে কীভাবে এই মোবাইলগুলো পাইতো। তো মোবাইলগুলো ধরার পরে আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করে। সে বলতেছে যে ঠিক আছে, তুমি যেহেতু আমাদের কথা রাখো নাই। আমি বললাম আপনি আমার কথা রাখেন নাই, আপনাকে বলছিলাম যে তুলিকে এগুলো বললেন না, কিন্তু আপনি বলে দিচ্ছেন। এখন আমার আর ওর মাঝে একটা ফাটল ধরাই দিছে, এই জিনিসটা কিন্তু আপনি ভালো করেন নাই। মানে এভাবে নিয়ে অনেক কথা হয়েছে। কথা হওয়ার পর থেকে ও বলতেছে যে ওর বাবা মা বলতেছে অনেক গালাগালি করে। তো গালাগালির পরে যে তুলিকে জিজ্ঞাসা করতেছে, তুলি জিশান তোমার কি হয়? তখন আমি মেসেজে কোনো একদিন তুলিকে বলছিলাম যে তোমার বাবা মাকে যদি আবার মোবাইল মানে তোমার হাত থেকে ধরে বা ধরে ফেলে, তখন তুমি বলবা যে ও আমার হাজবেন্ড লাগে। তুমি এটা বলো, এর চাইতে আর বড় কিছু বলার দরকার নেই। তো ও কি করলো যে ও বলে ফেললো যে মোবাইল হাতে মানে ধরার পর বাবা মা ও বললো যে ও আমার হাজবেন্ড লাগে। তো ওর বাবা মা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি কি ওকে বিয়ে করছো? ও যদি বললো যে তুমি ওর হাজবেন্ড, পরে আমি বললাম যে হ্যাঁ আমি বিয়ে করছি। আসলে বিষয়টা মিথ্যা। ওর ওর বাবা এবং কি মা ওকে মানে অনেক জোরপূর্বকভাবে একটা ডিভোর্স লেটার পাঠাই দিল। মানে ওরা কখনো চিন্তা করলো না যে আসলে কাবিন নামা কোথায় কোথায় বিয়ে হয়েছে বা কিভাবে হয়েছে, কোনো গল্প নাই। শুধু একটা জোর করে একটা ডিভোর্স করে আমার মামার কাছে পাঠাই দিল। মামা আবার কি করলো, আমার আব্বুর কাছে দিল। আব্বু তখন বাইরে ছিল। তো এই খবর শোনার পর আব্বু তখন বাইরের থেকে আসে, আমি তো ঢাকাতেই ছিলাম। তো আসার পরে আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি বিয়ে করছো, আর বিয়ে করলা কবে, আর তোমার ওয়াইফ তোমাকে ডিভোর্স দিল কবে? বা আমি বললাম যে দেখেন আমি বিশ্বাস করেন যে আমি বিয়ে করি নাই, কিন্তু আমার বাবা মা কেউ বিশ্বাস করতেছে না। তখন ওর পরিবারের সাথে যোগাযোগ করলো যে আপনারা বসেন, এটা কেমন তোর বিষয়। কিন্তু ওর পরিবার বললো যে আপনাদের সাথে বসার তো কোনো মানে আমাদের কথাই না, আমরা কেন বসবো, বসা দরকার নেই। ও আমার মেয়েকে ফুসলাইয়া বিভিন্নভাবে বিয়ে করে ফেলছে, এখন আমরা ডিভোর্স দিয়ে দিছি। পরে আমার আব্বু বলছে যে ঠিক আছে আপনি যে ডিভোর্স দিয়ে দিচ্ছেন এটা কাবিন কই? আমার ছেলে তো বলতেছে বিয়েই করে নাই। পরে বলতেছে যে আসলে আপনার মেয়েও মিথ্যা বলছে, আমার ছেলেও মিথ্যা, মানে আপনার ছেলেও মিথ্যা বলছে, আমার মেয়েও মিথ্যা বলছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না, ডিভোর্স দিয়ে দিছে। আমাদের ক্ষমতা সম্বন্ধে তো আপনি ভালো জানেন। এরকম অনেক রাগারাগি করে। ওর বাবা কি করতো? ওর বাবা রোডস অ্যান্ড হাইওয়ে সরকারি চাকরি করতো, কন্ট্রাক্টদার করতো। হ্যাঁ, এখনো আছে। আর ওর মা হলো স্কুলের ম্যাডাম। তো ওখানে আমার যে মানে ঘটনাটা ঘটে যে আমি বিয়ে করলাম না, একটা সমাজের মাধ্যমে আমি একটা হস্তনস্ত হয়ে গেলাম। অনেকে ফোন দিয়ে মানে আমাকে বলে কি ব্যাপার, বিয়ে করলি কবে, ডিভোর্স কবে দিল, মানে এরকম একটা সমস্যা। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এবার আমি ওকে নেব। হ্যাঁ, এবার ওকে আমি নিয়ে ওকে বিয়ে করব, যেহেতু ওর বাবা একটা ডিভোর্সই দিয়ে দিছে ওকে জোর করে। তো এখানে মানে কথা আসে যে ও যদি ডিভোর্স লেটার মধ্যে সাইন না দেয় কীভাবে ডিভোর্স হইলো, তো তুলির সাথে আমার সাথে যোগাযোগ হইব কীভাবে? এখন তুলি একটা মেসেজ দিল, একটা চিঠি পাঠাইলো, ওর বান্ধবীর মাধ্যমে, আর একটা মেসেজ দিল। তা আমি ওর কথা মতন ওখানে মোবাইল দিয়ে আসি।
দিয়ে আসার পর ওখান থেকে চলে আসি। তারপরে তুলি ওদের এলাকারও লোক কিছু ছিল, হ্যাঁ, আমার সাথে অনেক সহযোগিতা করছে। তো ওখানে আমি মোবাইল দিয়ে আসি। তুলি তারপর দিনে মেসেজ দেয়, তোমার মোবাইল পাইছি, এখন পাইয়ে মেসেজ দিলাম, তো কেমন আছে কি বিষয়। তো ওর সাথে এইভাবে কথা হইলো। তখন ও আমাকে বলল, দেখো আমার এখন পরিবারের সাথে ভালো হইতে হইব, ভালো হইতে পারলে আমি স্কুলে চলে যাবো, আর স্কুল থেকে আমি পালিয়ে যাবো, এখান থেকে আমি পালাইতে পারবো না। তখন আমি বললাম যে কি করবো তখন সে বলল যে ঠিক আছে, আমি বাবা মার সাথে যেভাবে হোক একটু মিল দিতেছি। তো ও যেভাবে হোক মিল দিল। মিল দেওয়ার পর স্কুলে গেল। স্কুলে যাওয়ার পর আমার সাথে ওর সাথে ফোনের মেসেজের মাধ্যমে কথা হলো যে সে চলে আসবে 20 তারিখ, আবার সে 20 তারিখ পরের মাসে। তো মানে কি 20 তারিখে মানে ভেগে যাওয়ার প্ল্যান করছে আপনার হ্যাঁ, সঙ্গে? তখন আপনি কি করেন পেশায়? তখন আমি একটা যে কোম্পানিতে একটা জব করতাম, এবং কি আমি তখন ঢাকা সিটি কলেজে ভর্তি হই। ওকে। হ্যাঁ, ওটাতে আমি কাজ করতাম। আমার স্যালারি মোটামুটি ভালোই ছিল। তাছাড়া আমার এক কথাই তো আমি বললাম যে আমার পরিবারের সমস্ত টাকা বা আমার কাছে থাকতো সবসময়। তার মানে টাকার কখনো অভাবটা আমি দেখিনি। তো যাই হোক, ভাইয়া ওখান থেকে ওকে আমি 20 তারিখে নেওয়ার জন্য প্ল্যান করি। প্ল্যান করার পরে ওর সাথে আমার সাথে যোগাযোগ যেভাবেই হোক কোনো না কোনোভাবে হইতেছে। তো ও কি করলো যে 20 তারিখে ক্লাস করার পর যখন টিফিন দেয়, তখন আমাকে বলছে যে অমুক জায়গায় একটা গাড়ি রাখার জন্য। তো ঠিকই আমি যাই নাই, আমি বাড়িতে ছিলাম, গ্রামে ছিলাম। আমার ওই যে বন্ধু দুজন ছিল, ওই দুজন আরও কয়েকজন ছিল, ওরা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে ওখানে ওয়েট করছে। তুলি ওখান থেকে ব্যাগ টেক নিয়ে একবারে চলে আসে। তো চলে আসার পর ওকে অন্য কোথায় নিয়ে আমি লুকায় রাখি, যে আমি বলতে কি আমার জানা মতোই লুকায় রাখি, যে আমার এক কাজিনের বাসায় নিয়ে রাখি। তো রাখার পর তুলি ওখানে থাকে, ওর সাথে আমার সাথে ফোনে কথা হয় তখন। তো ওই দিনের রাত্রি ওর বাবা আমার নামে একটা মামলা দেয়, যেটা হলো নারী শিশু গুম কেস, যখন তার বয়স ছিল মাত্র 16+। হ্যাঁ, তো ওর যে বয়সের একটা ব্যবধানের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমাকে নারী শিশু গুম এমনকি নির্যাতন নামে একটা কেস দেওয়া হয়। তখন এই কেসগুলো দেওয়ার পরে ওর দুলাভাই আসে আমাদের বাড়িতে রাত 2টা বাজে পুলিশ নিয়ে। তো আসার পরে পুলিশ আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি হাফসা আক্তার তুলিকে চিনো? আমি বললাম হ্যাঁ চিনি। পরে সে বলল যে ও কোথায়? আমি বললাম আমি তো জানি না, আমি তো একদম মানে আমি কিছুই জানি না। পরে ওনারা দেখলো, অনেকভাবে ট্রাই করলো, আমার বাড়িতে খোঁজাখুঁজি করলো, আমার বাবা মাকে জিজ্ঞাসা করলো। পরে বললো যে না, আমাদের সন্তান তো আমাদের বাড়িতেই ছিল, সে তো কোথাও যায় নাই, সারাদিন তো দেখলাম এখানে। হ্যাঁ, সে তো কোনো মেয়েকে আনে নাই। তো আমি বললাম আমার সাথে সম্পর্ক আছে, কিন্তু তারপরও বাট আমি ওকে নিয়ে নেই, মানে মিথ্যা বলি। কারণ এগুলো কথা ছিল, সমস্ত প্লেন প্রোগ্রাম ছিল তুলি যেভাবে বলছে আমি ঠিক এইভাবেই কাজ করতেছি। তারপরের দিন ওর সাথে আমার সাথে ফোনে কথা হয়। তার মানে আমি 2-1 দিনের মধ্যেই বাড়ি থেকে চলে যাব, মানে তুলির কাছে যাব, এরকম একটা প্রোগ্রাম করতেছি। তো তারপরের দিন আমার আব্বুকে থানার থেকে ফোন আসে, মতলব দক্ষিণ থানার থেকে, যে আপনি একটু আপনার ছেলেকে নিয়ে আসেন। তো আমাদের থানা আবার মতলব উত্তরে, তো আমরা মতলব উত্তরে যাই। যাওয়ার পরে ওখানে ওসির সাথে কথা বলার পর সে বললো যে আপনি যদি ওখানে ছেলেটাকে নিয়ে যান সে তো অ্যারেস্ট করবে, তার মানে আপনি একটু চিন্তা ভাবনা করে যান। তো আমার আব্বু ছিল ইমোশনাল লোক। হ্যাঁ, উনি মানে অল্পতেই ভয় পেয়ে যেত। মানে যদিও উনি মাস্টার ছিল বা ওরকম, মানে একটা ভয়ের কিছু শুনলে উনি ভয় পেয়ে যেত। আসলে কিন্তু ভয় পাওয়ার লোক না উনি, কিন্তু ভয় পেয়ে যেত, মানসিকভাবে ভেঙে পড়তো। তো বললো যে আবার পুলিশ বাড়িতে আসবে, সমস্যা করবে না, আমি নিয়ে যাব। তো অনেকের কথা মানে অমান্য করে আমাকে ওখানে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে সাথে সাথে আমাকে অ্যারেস্ট করে। আমি যাওয়ার পরেই আমাকে কোনো কথা নাই, বাড়তি নাই, শুধু লকাবে নিয়ে আটকে রাখে আর বলতেছে মেয়েটা কোথায় আছে তুমি বলো। তো আমি বললাম যে আমি জানি না। তো আমি তো জানি নাই বলতেছি, আমি তো আর কোনো কথা নাই, কারণ তুলি এগুলো শেখানো হয়েছে যে তোমাকে যদি যেভাবে হোক তুমি কিন্তু কখনো বলবা না। তো আমি বলি নাই। তো না বলার পরে ওখানে অনেক ট্রাই করে আমাকে বিভিন্নভাবে, মানে বিভিন্ন ভয়ের মাধ্যমে, ওসি দারোগার মাধ্যমে বিভিন্নভাবে যে আমাকে জানার জন্য, আমার ফোন থেকে ট্র্যাকিং করে বিভিন্নভাবে জানার জন্য, কিন্তু কোথায় কোনো আমার স্কোপ মানে খুঁজেই পায় নাই যে আমি নিচে কিনে নেই, মানে তাদের দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়। তখন আমি তুলিকে যখন চিঠি পাঠাইতাম বা ওই যে ফোনের মাধ্যমে কথা বলতাম বা মেসেজগুলো দিতাম, ওগুলো আমাকে দেখায়। তো আমি বললাম যে এখানে তো কোনো কথা নাই যে আমি নেব, এখানে এরকম কোনো কথাই নেই, আমি ওর সাথে সম্পর্ক এখনও আছে, কিন্তু ও কোথায় আছে আমি জানি না, মানে এরকম কথা বলতেছি। তো ওর বাবা মা ওখানেই থাকে আমার সাথে অনেক রাগে করে যে তুমি বলো যে কোথায় আছে। পরে আমি বললাম যে দেখেন, আপনাদেরকে অনেক বুঝাইছি, আপনারা বুঝেন নাই, না বুঝে হয়তো আমার মানিচিত্রটা নষ্ট করে ফেলছেন। আজকে একটা মামলা দিয়েছেন, মামলাটা না দিয়ে আপনি আমাকে ফার্স্টই বলতেন যে মেয়েটা কোথায় আছে, আপনি একটা মিনিট ফোন দিতেন, তাহলে তো এত সমস্যা হয় না। কিন্তু আপনি ফোন না দিয়ে একটা মামলা করে দিলেন, এখন আমি থানার মধ্যে আছি, এখন আমি জানলেও জানি না, মানে এইভাবে কথা বলছি যে যদি আমি জানি তারপর আমি জানবো না। তো ওসি আমাকে যাই করে, যেটা আসলে
আসলে অনেকেরই বুঝার ধারণা আছে যে হয়তো যেহেতু আমার নামে কোনো মামলা হয় না, সে আমাকে কোনো টাচ করতে পারে না, তারপরও সে অনেকভাবে আমাকে মানে হস্তনস্ত করে যে এটা জানার জন্য যে তুলি কোথায় আছে। তো আমি তুলির সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, যেহেতু আমি থানায় চলে যাই। আমার কাছে যত টাকা পয়সা, মানি ব্যাগ টেক ছিল, মোবাইল টোবাইল, এগুলো সব আমার আব্বুর কাছে দিয়ে দিই। আর আমি তো তখন আটকে গেলাম। তো তুলির সাথে আমাকে বললো যে আমার সোনার বাংলা কবিতাটা তুমি লেখো। তো আমি লিখলাম, লেখার পরে আমার হাতের মানে লেখাগুলা আর ওই যে তুলিকে আগে যে চিঠিগুলা পাঠাইতাম ওই কিছুটা ম্যাচ হয়ে যায়। তো ম্যাচ হয়ে যাওয়ার পরে বললো যে না তুমি নিছো, মানে ওসি ট্রাই করতেছে যে আসলে এটা কি সঠিক না। তখন আমি বললাম যে দেখেন, আমি ওকে কখনো হাতের কোনো চিঠি দিই নাই। আমি চিঠি দিছি, আমি সত্যি কথা বলি, সম্পূর্ণ কম্পিউটারে টাইপিং করে দিতাম, কারণ আমি ছোটোর দিকেই মানে কম্পিউটার বা মোবাইল টোবাইল এগুলো টাইপ করার জন্য অভ্যস্ত ছিলাম। তো আমি চিন্তা করতাম সবসময় যে কখনো আমার হাতের মানে লেখাগুলো কোথাও আমি রাখবো না, আমি যেটাই করবো সেটা কম্পিউটার মাধ্যমেই করব। তো আমি এগুলাই করতাম সবসময়। তো উনি কী করলো, 2 দিন পর্যন্ত আমাকে ওয়েট করে বললো, মানে 2 দিন পর্যন্ত ওই থানার মধ্যে আমাকে আটকে রাখলো। এর মধ্যে আমার বাবা মা বিভিন্ন মাধ্যমে চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায় যে আসলে বিষয়টা কি, মানে ওনারাও জানে না যে আমি নিছি, সেটা একদম সত্যি কথা। তো আমার আব্বু আমাকে এক সময় ওনার সাথে আমার সাথে অনেক ফ্রিমেন্ট, মানে একজন বন্ধুর মতনই চলাফেরা। তো আব্বু আমাকে একদিন থানার মধ্যে এসে বলতেছে দ্বিতীয় দিন যে বাবা দেখ, তুই কষ্ট পেয়ে লাভ নাই, যদি তুই মেয়েটাকে বিয়ে করস বা করে ফেলছস না কি করছস আমি জানি না, মেয়েটা বাহির করে দিতেই হইব তোর, কারণ ও তো ওর বাবা মা তো পাগল হয়ে যাবো ওকে না পাইলে, আমিও ঠিক তোরে না পেলে পাগল হয়ে যাবো। তুই সত্যি করে আমাকে বল যে আসলে মেয়েটা কোথায় রাখছস। পরে আমি আব্বুর কাছে বিষয়টা শেয়ার করলাম যে অমুক জায়গায় ওখানে আছে। ও পরে আব্বু ওর সাথে ফোনে কন্ট্যাক্ট করলো। তো কন্ট্যাক্ট করার পরে সে আমার আব্বুকে বলতেছে, মানে বিভিন্নভাবে বুঝাইতেছে যে জিশান যেখানে গেছে, হয়তো আমি জিশানকে না করছিলাম যে থানা পর্যন্ত না যাওয়ার জন্য চলে আসতে, কিন্তু সে আপনাদের কথা বিবেচনা করে বাড়ির থেকে আসে নাই, বললো যে আমার বাবা মাকে এটা পুলিশে ঝামেলা করবো, একটু দেখি না। এই পর্যন্ত দেখতে দেখতে ও থানা পর্যন্ত চলে গেল। তো ঠিক আছে, দেখেন জিশানকে কীভাবে বাইর করা যায় আর কীভাবে এটা সমাধান করা যায়, আমি সেভাবেই আছি। তবে এখন যদি আপনি মানে আমাকে আমার বাবা মার কাছে দিয়ে দেন, তো হয়তো জিশানকে বাইর করতে পারবেন না, কারণ আমি বাবা মাকে খুব ভালো করেই চিনি। তাদের সাথে কমিটমেন্ট করেন ওকে বাইর করার জন্য, তারপরে আমি আসবো, তার আগে না। তো পরে আমার ফ্যামিলি ভাবি উপজেলা চেয়ারম্যান ছিল শুক্র পাটারি, মতলব দক্ষিণের, ওনার সাথে বৈশা কথা বলে, আর এর মাঝে আমাকে কোর্টে চালান করে দেয়। তো কোর্টে চালান করে যাওয়ার পরে কোর্টে যখন উঠি তখন তো আমি অস্বীকারই করি যে আমি নেই। তখন আমার 2 দিনের রিমান্ড হয়। তো 2 দিন রিমান্ড হয় যখন, তখন আমি মানে খুব ভাঙ্গা পড়ি যে আসলে কখনো জেল দেখি নাই, কখনো থানা দেখি নাই, এখন আবার রিমান্ড, এগুলো নাম শুনতে ভয় লাগে। তো যাই হোক, আমি উপজেলা চেয়ারম্যানের সাথে আমার বাবা এবং কি বিভিন্ন মানে পঞ্চায়েতের মাধ্যমে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা মেয়ে দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেরা যেভাবে হোক বাইর করে দেন, মানে এরকমভাবে একটা প্রস্তাব রাখে। তো উপজেলা চেয়ারম্যানে ওখানে বৈশা আমাকে মানে বললো যে আমি তো তখন জেলে চলে গেছি, কাস্টডিতে চলে গেছি। তো কাস্টডি যাওয়ার পর আমার জামিন চাচ্ছে, কিন্তু জামিন পাইতেছি না। এখন মানে ভিকটিম আনতেই হবে। তো ভিকটিম যদি আমরা দিয়ে দেই বা আমার বাবা মা দিয়ে দেয়, তখন হয়তো আমার খুব ঝামেলায় যাব। তো সেই চিন্তা ভাবনা করে উপজেলা চেয়ারম্যানের কাছে তুলিকে দেয়। তো তুলিকে দেওয়ার পরে তুলি ওখানে আমার বাবা মা এমনকি যে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে প্রায় 200 থেকে 300 লোক ছিল, এরকম হবে আর কি, 200-250 লোক ছিল, এটা বিচার বসে। তো ওখানে তুলি আসে, তুলি আইসা বলতেছে যে দেখেন, আমি আমার নিজের পরিকল্পনায় আমি চলে গেছি, আমার বয়স অল্প ঠিক, জিশান কোনো খারাপ কোনো ছেলে না, ওর ব্যবহার ওর সব দিকেই আমার কাছে ভালো লাগে, আমার বাবাই খারাপ, মানে এরকমভাবে ওর বাবাকে ও বিভিন্নভাবে অপমান করে। তো পরে পুলিশের হেফাজতে তুলিকে নেওয়া যাওয়ার পরে ওর মা ছিল ওই রাত্রটায় পুলিশের সাথে। তো তুলি ওর মা ওই থানার মধ্যে থাকার পর সকালবেলা কোর্টে আসে। কোর্টে যখন পাঠায় তুলিকে, তখন তুলি মেডিকেল চেক আপ করে, বিভিন্নভাবে করে, দেখছি যে না সম্পূর্ণ সঠিক। আসলে যেটা আমি এখানে এই মানে বলার জন্য আসছি যে এখানে আমি সব কিছু সত্যিই বলতেছি, ওর সাথে আমার সাথে কোনো মানে শুধু ভালোবাসার সম্পর্কটাই ছিল, অন্য কোনোভাবে সম্পর্ক ছিল না। তো ওখানে দেখার পরে আমি যখন জেলের থেকে আসার পর মানে তখন জেলে আমি তখন সম্ভবত 15-16 দিন এর মধ্যে এরকম হইতেছে। কিন্তু জেলের এক্সপেরিয়েন্সটা কি ছিল? হ্যাঁ, জেলেরটা আমি বলতেছি ভাইয়া একটু, মানে
আমি 35 দিন জেলে ছিলাম, 2 দিন রিমান্ড হয়। আর তখন আমার রিমান্ড কাটানোর জন্য বাবা 2,20,000 টাকা দেয়, আর আমাকে বাহির করতে যে 11 লক্ষ টাকা প্লাস প্লাস মানে বাবার ক্ষতি হয়। হ্যাঁ, মানে এগুলো সম্পূর্ণ বাবা বহন করে মানে আমাকে বের করার জন্য। কিন্তু এর মাঝে যেটা ঘটে, উপজেলা চেয়ারম্যান আমার সাথে ওর সাথে সম্পর্ক আছে, আজকে যদি আমাদের বয়সে না টিকে তাহলে কিচ্ছু করে না, কিন্তু 2 বছর পর হোক আর 3 বছর পর হোক আমি ওকে বিয়ে করব যদি ও আমাকে করে। কে বলছে এটা? এটা তুলি বললো কোদের মধ্যে দাঁড়িয়ে। তা আমাকে জিজ্ঞাসা করছে, আমি একই কথা বলছি যে ও যদি আসে তাহলে নেবো, এটা একটা প্রেমের সম্পর্ক। কিন্তু আমি আসলে বুঝতেছি না আসলে আমার কোনটা ভুল কোনটা খারাপ। এই মুহূর্তে আমি মানে খুব মানে আমার মানসিকভাবে আমি সুস্থ না। তখন যেহেতু জেলের জীবনটা অনেক কষ্টের। তো এখন আমি জেলের প্রসঙ্গটা আসি, যখন আমি অ্যারেস্ট হই তখন আমার কাছে মনে হলো যে এটা কোনো ব্যাপার না, এটা কোনো কিছু না, একটা ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে, কই এখানে তো কিছুই নেই। কিন্তু আমি তখন বুঝতাম না কোথায় কোর্ট, কোথায় কি, কোথায় মানে জেলখানা, এগুলো কিচ্ছু জানতাম না। তো আমাকে যখন পুলিশের গাড়ি দেওয়া, যখন মানে হাতে পায়ে মানে হ্যান্ডকাপ লাগানোর পর আমাকে যখন কোর্টে নেয়, তখন একটা ওখানে যাওয়ার পরেই আমার কাছে খুব বেশি খারাপ লাগে, মানে অনেক চোখে কান্না এসে পড়ে। একটা গারদঘর নামে একটা ঘর আছে জেলখানার ভিতরে, গারদঘর অথবা এটাকে বলে কোর্ট লক আপ। তো এই কোর্ট লক আপের মধ্যে যখন আমাকে নেয়, সেখানে একটা যে রুমটা সম্ভবত যদি ক্লিয়ারভাবে আমরা মোটামুটিভাবে দাঁড়াই, ওখানে 40 থেকে 50 জন লোক দাঁড়াইতে পারবো ওই রুমটার মধ্যে, কিন্তু ওখানে 100 থেকে 150 আসামি। মানে ওই জায়গায় আমাকে নেওয়ার পর মনে হয় যে আমি কোনো এক চিপার মধ্যে, মনে হয় যে মানে 1/2 ইঞ্চি জায়গার মধ্যে আমার মনে হয় যে আমি দাঁড়াই আছি। মানে মানে এত মানে আসামি যে ওদের ঘামের গন্ধে মানে খুব খারাপ লেগে গেছে, মানে আমি যে কোথায় দাঁড়াবো ওরকম কোনো জায়গাই পাইতেছি না। তো যাই হোক, ওখান থেকে আমাকে কোর্টে নেওয়ার পরে যখন জেলে যাই, জেলে জীবনটা অনেকেই শোনার জন্য আমাকে অনেকে বলছে যে ভাই আপনি তো 2 বার জেলে গেলেন, তা আসলে জেলের জীবনটা কীরকম, তারপরও মানে আপনি তুলিকে ভালোবাসেন বা তুলি আপনাকে ভালোবাসে, মানে বিষয়টা আমি বুঝলাম না, জেল কি আসলেই নর্মাল জিনিস। আমি এটা আজকে এখানে বলার জন্য আসছি যে আমার যত জনম যদি শত্রুও থাকে, অথবা এই পৃথিবীতে যদি সবচেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি থাকে, সেও যেমন জেলে না যায়। তখন মানে আমি জেলখানা যাওয়ার পর আমি প্রথম গেটে মানে গাড়ি থেকে নামার পর একটা গাড়ি আসে, যে গাড়িটার মধ্যে মানে অতিরিক্ত লোক থাকে, মানে অনেক কষ্ট করে দাঁড়ায় থেকে ওই গাড়ি দিয়ে আমার চাঁদপুর থেকে মানে জেলখানা বাবুরহাট ওখানে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে প্রথম গেট থেকে আমি যখন ভিতরে ঢুকি, তখন পাওগুলা মানে যারা জেলে গেছে হয়তো তারা বুঝে, এটাকে বলে যে মানে ফাইল 4 জন করে বসাইবে, মানে একবারে মাটির মধ্যে বসতে পারবেন না, পাগুলো উঁচু দিয়ে হাঁটু ভেঙে বসতে হবে। 4 জন করে বসার পর হ্যান্ডকাপ 2 জন করে লাগানো থাকে। তো ওখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মানে দাঁড়ায় করে বসায় রাখে। এর মধ্যে কেউ যদি একটু মাটিতে বসা পড়ে, তাকে অনেক মাইট দূর করা হয়। মানে একজনের মাইট দেখলে আপনি আমার মনে হয় যে আরেকজন মানে এরকম ভুল করবে। তারপরে কতক্ষণ থাকা যায়, পাও ব্যথা করে বা একটু দাঁড়াইতে মন চায়, মাজা ব্যথা করে, কিন্তু আমাদেরকে বসায় রেখে অনেকক্ষণ সময় লস করে। তারপরে ভিতরে নিয়ে যায়, ভিতরে নেওয়ার পরে বাবা মার নাম ঠিকানা জিজ্ঞাসা করে, শরীরে কোথায় স্পট আছে এগুলো লিখে, তারপরে আমার গার্ডিয়ান কারা কারা আছে, হয়তো কোনো বাগিনীর নাম বলবে, মানে এগুলো বাইরে হইতে যে মানে সময় এগুলো আবার কাজে লাগে। তো ওদের যে কাজ এগুলাই করে। ওখানে 1-2 ঘন্টা জায়গা। তখন রাত্রে যখন 9টার মতন বাজে, দ্বিতীয় গেটে আমাকে নেওয়া হয়, মানে অনেক আসামির সাথেই নেওয়া হয়। ওখানে আবার একটা ফাইল, মানে এই যে 4 জন করে বসে। তো ফাইলের ভিতর বসার পরে আমি যখন জেলখানার ভিতরে গেলাম, তখনই বুঝতে পারলাম যে এটাই জেল, মানে এটাই একটা মাঠ, সামনে একটা মাঠ, খেলার মাঠের মতন, ফুলের বাগান, কিন্তু ভিতরে সামনে মেঘনা, যমুনা, পদ্মা, 3টা বিল্ডিং থাকে আমাদের চাঁদপুরে, মানে বর্তমানে যে জেলখানার ভিতরে বিল্ডিংগুলোর নাম দেওয়া হয়। তো প্রথম বিল্ডিংয়ের মধ্যে যাওয়ার পরে আমাকে ওখানে বিভিন্ন বড় বড় আসামি যারা, তারা মানে এমনভাবে চেক করে যে আমার শরীরে কোনো কিছু আছে কি না, হ্যাঁ, কোনো একটা যদি একটা আংটি পায় সেটাও নিয়ে যায়, মানে এরকমভাবে মানে কষ্ট দেয় মানসিকভাবে, যা বলার বাহিরে। এইভাবেই মানে নিজের মানসিকভাবে সমস্যা আছে, তার মাঝে আবারও সমস্যা। এখন জেলের জীবনটা আসলে অনেক কষ্টের জীবন। ওই যখন জেলের ভিতরে লোক থাকে 50 থেকে 60 জন, ওটার মধ্যে 70 থেকে 80 জন বা 90, 100, 150 এরকম লোক থাকে। তখন আমাকে এমনকি সবাইকে প্রথম দিন আপনার খিচুড়ি খাওয়ার জন্য দিবে। তো খিচুড়ি খাওয়ার পর আপনার ঘুমানোর জন্য অনেকে ফাইল, মানে ইলিশ ফাইল বলে এটাকে, ইলিশ মাছ যেভাবে বাস করে রাখে, একটা মাথা আর একটা পা, মানে যেভাবে রাখে এইভাবে আপনাকে ঘুম দেবে, মানে আপনি ঘুমাইতে হবে অনেক মানুষের মাঝখানে। তো এইভাবেই ইলিশ ফাইলের মধ্যেই আমি ঘুমাই। ইলিশ ফাইলের মধ্যে ঘুমানোর পরে তারপর দিন টাকা টুকা দিয়া একটা ছিট নেই, ছিটের মধ্যে থাকি। তখন তুলি কোথায়?
তুলি তো তখন পুলিশ হেফাজতে আছে। পুলিশ হেফাজতে আছে, আপনিও পুলিশ হেফাজতে। আমিও পুলিশ হেফাজতে। তবে তুলি কোর্ট থেকে ওর বাবা এবং কি মা তুলিকে নিয়ে যায়, মানে ওদের আন্ডারে ওরা নিয়ে যায় বাসায়। হ্যাঁ, কোর্ট থেকে নিয়ে যায়, পারমিশন ভাবে পায় যে আমার মেয়ে নাবালিকা, তাকে মানে তার সামনে একটা পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়ার জন্য এরকমভাবে বলে আর কি। তো যখন আমি ওখান থেকে আসি, মানে জেলের থেকে আমি জামিন পাই আপনার 35 দিন পর। তো 35 দিন পর যখন আমি জামিন পাই তখন আমি বাড়ি থেকে আসার পরে আমার বাবা মা অনেকভাবে বুঝাইলো যে দেখ বাবা, তোর জন্য আমার এই টাকাগুলো নষ্ট হয়ে গেছে, তুলি তো এখন চলে গেছে। হ্যাঁ, তো তুলি তখন ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দেবে, এরকম অবস্থায় কিন্তু আমি মামলাটা আমার হয়, তুলি যখন টেস্ট পরীক্ষা দেবে। ভয়ানক। তো ওখানে যাওয়ার পর আমি যখন আসার পর আমার আব্বু একটা দলিল দেয় আমাকে, মানে স্ট্যাম্প, যে এটা একটু পর। তো পড়ার পরে আমি দেখলাম যে এটাতে লেখা আছে আপনার ছেলেকে, মানে ওর বাবা একটা সালিশের মাধ্যমে একটা করে স্ট্যাম্প করে, স্ট্যাম্পের মধ্যে লেখা থাকে, মানে মূল উল্লেখটা আমি এটাই বলি যে এই কেস চালাইতে যত টাকা খরচ হয়েছে ওর বাবার সমস্ত টাকা দিয়ে দিতে হবে আমার আব্বুর। এবং কি এই জিশান জেল থেকে বাইরে হওয়ার পর 1 মাসের মধ্যে অন্যথায় বিয়ে করতে হবে, না হলেও মানে 2 লক্ষ টাকা জরিমানা। মানে এই স্ট্যাম্পগুলো এখনও আমার কাছে আছে। মানে আমাকে একটা চাপ সৃষ্টি করে হলো। তখন বললো যে বাবা, আমরা তো এরকম না, অল্প বয়সে কাউকে বিয়ে করাই নাই, তারপরে এখন বাধ্যতামূলক তোর ভুলের কারণে বা আমাদের কপাল মানে ভুলের কারণে এখন তোকে বিয়ে করাই দিতে হবে, কারণ তোকে যদি বিয়ে না করায় আবার কে জরিমানা দিবে, আবারও ঝামেলা সৃষ্টি হবে। এইভাবেই আমাদের বংশে কেউ জেলে যায় নাই, ফার্স্ট তুই গেছিস, এখন তো মানে মানিজ্যত নিয়ে মানে খুবই টানা হেঁচড়া চলতেছে। তখন আমি আমার আব্বুর দিক বিবেচনা চিন্তা ভাবনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আব্বু, আমি তো আসলে বিয়ের জন্য পাগল না, আসলে এই বিষয়টা তো এরকম, ওকে তো আমি ভালোবাসি, এখন আমি কি করবো। তখন আব্বু বললো যে এখন সবাই সব কিছু পায় না, মানে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো আমাকে, আব্বু আম্মু তারপর আমার পরিবার সবাইকে বোঝানোর চেষ্টা করলো যে আমাকে, যে অনেকে অনেক কিছু খুঁজে পায় না। কোর্টে হাজিরা চলতেছে আমার। তো একদিন আমি যখন হাজিরা, তুলির সাথে আমার সাথে এর মাঝে কোনো যোগাযোগ নেই, তো আমি যখন কোর্টে হাজিরা দিতে যাই, চাঁদপুর সদর হসপিটালের ডক্টর শাহাদাত আমার কাজিন। তো হাজিরা দেওয়ার পর আমার কাজিনের সাথে আমি বসে কথা বলতেছি, ভাই এই বিষয় এখন কি করব, আমাকে তো এখন চাপ সৃষ্টি করতেছে, এখন আমার তো বিয়ের বয়স নেই, আপনি তো মানে একটু শিক্ষিত মানুষ আছেন, আপনি একটু বুঝান না পরিবারকে। এটা আমার সাদাত ভাই, অর্থাৎ মানে ডক্টর সাদাতকে, মানে উনি একজন আমাদের বংশের মধ্যে একটা উচ্চ ধরনের একজন ডাক্তার, যার কারণে ওনার কাছে আমি বিষয়টা যে শেয়ার করি যে ভাই, ওকে তো আমি সত্যিই ভালোবাসি, ও বাসে, এখন এত কেষ্টি ছিল, এত কষ্ট পেলাম জেলের জীবনটা, এখন বাবার টাকা নষ্ট হয়েছে, এখন কি করবো, আমার ইন্টার পরীক্ষা এসে পড়ছে ফাইনাল, আবার ও SSC দিবে, এখন আমি যদি বিয়ে করে ফেলি আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে। তুলি ওই দিনই বিকালবেলা, আমি বিকাল না মানে আমার 11টা সাড়ে 11টার দিকে তুলি আমাকে ফোন দেয় বলতেছে কেমন আছো, তো আমি বললাম ভালো। চিনতে পারছো? আমি বললাম হ্যাঁ চিনতে পারছে। আমার আম্মু তো স্কুলের ম্যাডাম, সে তো তুমি তো ভালোই জানো, মানে আমি এটা বললাম যে ওর আম্মু স্কুলের ম্যাডাম বিদায় ও চলে গেছে, একটা মানে একটা ভোট চলতেছে, ভোট চললে স্কুলে যে ম্যাডামরা অনেকের কাজ থাকে ওখানে, আর আব্বু তো রোডে চলে গেছে, এখন বাড়িতে একজন পরিদার রাখছে। আমি ওনাকে, ওদেরও বিল্ডিং ছিল আমাদেরও বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ের মধ্যে মানে দরজা বাড়ির থেকে লক করে আমি চলে আসবো, তুমি জাস্ট 12টা বাজে গাড়ি পাঠিয়ে দিবা, আমি এতটুকুই জানি, সব কথা আমার পিছনে রাখছো, এটাও রাখবা, তবে আবার কোনো ভুল করবা না, মানে আগের মতন কোনো ভুল যেমন না হয়। তা আমার কাছে একটা জিনিস আমি বসে বসে চিন্তা করলাম যে আমি যদি এখন বিয়ে না করি তো 2 লক্ষ টাকা জরিমানা, আবারও বাবার একটা মানে ঝামেলা, আর ওকে ছাড়াও আমি বাঁচবো না, ও বাঁচবে না, এরকম একটা পর্যায়ে চলে গেছি। তো ঠিক আছে, আমি এইটাই করি, ওনার মেয়েকে বিয়ে করব, অর্থাৎ মানে তুলিকে বিয়ে করব। তো ওই দিনে আমি ওখানে যাই না, আমার 2টা বন্ধুকে ফোন দেওয়ার পরে 2জন বন্ধু আইসা ওকে নিয়ে যায় ওদের বাড়ির সামনের দিকে, ও বাড়ির দিকে লক করে দেয়। ওই মহিলা অনেক চিলাচিলি করে, কিন্তু ওদের বাড়িটা ছিল একা, যার কারণে অন্য কেউ আসতে পারে না, ও গাড়িতে ওইটা ঢাকার দিকে রওনা দিয়ে চলে আসে। তো আমি ওখান থেকে ঢাকার দিকে রওনা দিই, তুলির সাথে আমার সাথে দেখা হয় হাজীগঞ্জ, অর্থাৎ মানে তুলি হাজীগঞ্জ যায়, আমার 2জন বন্ধু নিয়ে ওখানে দিয়ে আসে, আর আমি ওখানে যাই। তো ঢাকা আসার পরে আমার এক কাজিনদের বাসায় আমি তুলিকে নিয়ে যাই। তখন আমার পরিবার খুব ক্ষিপ্ত আমার প্রতি, যে তুই এমন বড় কাজটা আবার করলি, ঠিক আছে আমি তোকে দেখবো না। তো আমার পরিবার আমাকে সাপোর্টই দিল না। সাপোর্ট না দেওয়ার পরে ওর পরিবার তো ওর কাছে নাই এখন বলতে, তো ওর পরিবার আর কখনো মানে আমার পরিবারের সাথে জানার চেষ্টা করতেছে যে আসলে কি মেয়েটা কোথায় গেছে, জিশান কি নিছি কিনা, আবার সে ওরা তো খুঁজে পাইতেছি না। তখন আমার পরিবার বললো হ্যাঁ
আমার জানা মতে যে আমার ছেলেই নিছে অথবা আপনার মেয়ের সাথে চলে গেছে, কিন্তু ওরা কোথায় আছে সেটা আমরা জানি না। আমার সাথে যোগাযোগ করছিল, বলা হয়েছিল যে আব্বু আমার কিছু টাকা লাগবে। তখন আমি জিজ্ঞাসা করলাম তুই তো হাজিরা দিতে গেলি, ওখান থেকে হাজিরা শেষে কোথায় গেলি? তখন সে বললো যে আমি তুলিকে নিয়ে আসছি, আমার কিছু টাকা লাগবে। তো আমি কোনো টাকা টুকা দেখি নাই, জানি না ওরা কোথায় আছে। তো আমি যখন ঢাকাতে আসি আমার কাজিনদের মাধ্যমে কিছুটা হেল্প পাওয়ার জন্য, একজন কাজিন, আমি নাম বলবো না, তো ওনারা আমাকে ঢাকাতে রাখার পর আমাদের বিয়ে দেওয়ার জন্য একটা প্রস্তুতি চলতেছে। তো ওই প্রস্তুতির মধ্যে আমাদের বয়স আনায় দিকে ঢাকাতে বিয়ে দিয়ে, কত সালের ঘটনা এটা? এটা 2012। 2012। জি, 2012 প্রায় শেষের দিকে। তো আমি ঢাকাতে আসি আপনার তুলিকে নিয়ে। যখন ঢাকাতে আসি তখন বিয়ে মানে কোনো কাজই আমাদেরকে দেখার পর বিয়ে দেবে না। তখন ওখান থেকে আমাদের রাজশাহী পাঠায় দেয় আমার ওই কাজিন। রাজশাহী আমার এক আন্টির বাসা। ওখানে যাওয়ার পর দেখলাম যে ওর সাথে মানে যাওয়ার পরে দেখলাম যে আমাদের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হিসেবে বসে আছে। গাড়ি থেকে যখন নামলাম তখন বাসা 2 মিনিটের দূর। বাসা গেছে পরে গোসল টুসল করার পর বলে যে তোমাদের এখনই বিয়ে দিয়ে দেবো, মানে খুব সময় অল্প, আমরা সব রেডি করে রাখছি। তো ওখানে যাওয়ার পরে বিয়ে করলাম। বিয়ে করার পর ওই দিন বিকালবেলা হাঁটতেছি, বিয়ে করছি সকাল 10টা 10:30টার দিকে। বিয়ে শুধু কবুলটুই মানে কোনো মেয়ে বা কোনো ছেলে মানে কবুল পর্যন্তই বলা শেষ। হ্যাঁ, তারপরে আর মানে ওর সাথে আমার সাথে দেখা নেই। আমি চলে গেছি নদীর পার, পদ্মা নদীর পার। ওখানে যা বসে মানে নিজে নিজে অনেক কিছু ভাবতেছি যে আসলে কি করলাম, বিয়ে যে করে ফেললাম বা কি করব, মানে কোনো পরিকল্পনা নাই। এখন আমার সাথে ওরকম কোনো টাকা নাই, মানে আসলে কি করা যায় এরকম চিন্তা ভাবনা করতেছি। তখন ওই দিন প্রথম ওর যাওয়ার পথে তুলির জন্য আমি মানে তুলি তো এক কাপড়ই মানে বাড়ি থেকে বাইর হয়, ওরকম কোনো ওর ছবিগুলো আমার ফেসবুকে দেওয়া আছে। যখন ও যে কাপড় পরে বাহির হয়েছিল, যে 3 পিস পরা, মানে ওরকমভাবে ও কোনো গর্জিয়াস বলতে কিছুই নাই। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমার এক ফ্রেন্ডে যেখানে আমি জব করতাম ওই জায়গায় ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে আমার কিছু টাকা লাগবে। তো ওরা কিছু টাকা পাঠায়, 15-20 হাজার টাকার মতন টাকা পাঠায়। তো ওই টাকা দিয়ে ওকে আমি মানে কিছু কেনাকাটা কইরা ওই দিনই নিয়ে গেলাম। তো প্রথম বাসর রাত্রে ওর সাথে আমার সাথে প্রথম রাত্রে। তো আমি এতই টায়ার্ড ছিলাম যে আমি যাওয়ার পরে বললাম যে ফার্স্ট তোমার সাথে শুইলাম, যাক অন্তত খুব ভালো লাগছে যে এত ঝামেলার পরও, মানে ওই ফিলিংসটাই আসলে আলাদা একটা ফিলিংস ছিল। তো ও বললো যে দেখো তোমার কাছে তুমি তো ঘুমাই পড়তেছো। আমি বুঝলাম না, তুমি কি এতই ছোট, আজকে রাত্রটা তো তোমার মনে থাকার কথা। আমি বললাম যে ভাই তুমি তো আমার এখন বউ, তোমার সাথে যে কোনো সময় কথা বলতে পারবো, একটু ঘুমাইতে দাও। আমি সারাত্র জার্নি করে আসছি, তুমি আসছো, এখন ঘুমাও, মানে ঘুমাইলে ভালো লাগবে। তো ও বললো যে ঠিক আছে, আমাদের তো বিয়ের আসলে কোনো ওরকম কোনো চাহিদা নাই, আসলে এটা মানে মনের একটা মেল, এটা আমিও বুঝতেছি তুমিও বুঝতেছো, তো আমার একটা কিছু কথা আছে। তো ও যে আগে থেকেই বুদ্ধিমান ছিল সেটা মানে আস্তে আস্তে বুঝতে পারবে। তো আমি বললাম যে কী কথা? পরে বললো যে তুমি কিন্তু আমার পড়াশোনা করাইতে হবে। আমি বললাম ভাই তোমার পড়াশোনা করাইলে তো এই সমস্ত বিয়েগুলো টিকে না, তারপরে কত ঝামেলার বিয়ে, কীভাবে করবো, এখন তো আমি ওয়ারেন্ট হয়ে যাব, পরে হাজিরা দিতে পারবো না, কইগুলো আমি দেখবো। পরে আমি বললাম যে তাহলে আমার একটা কথা আছে, মানে আমি ওরে মানে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি যদি আমার বাবা মার মনগুলা জয় করে নিতে পারো বা তাদের সাথে যদি একটু মিল করতে পারো, কখনো যদি তাদের সাথে মানে তোমার ভুল দেখি তাহলে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবো। আর যদি দেখি না তুমি তাদের সাথে ঠিক মতন আছো তাহলে আমি তোমাকে পড়াশোনা করাবো, কারণ তুমি অনেক মেধাবী একজন ছাত্রী, সেই হিসাবে আমি বললাম। তো ওর কিছুদিন পর পরীক্ষা, 2-3 মাস আমি এদিক সেদিক থাকি তুলিকে নিয়ে, বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে থাকি। তো তুলির যখন পরীক্ষা এসে পড়ে তখন পরীক্ষার কিছুদিন আগে ওই উপজেলা চেয়ারম্যানের সাথে আমি যোগাযোগ করি যে তুলিকে আমি পরীক্ষা দেওয়াবো, ওর এডমিট কার্ড এবং এগুলো কী কী লাগবে। ইন দ্য মিন টাইম ওর বাড়ির কি অবস্থা, তুলির বাসার কি অবস্থা, কি চলতেছে, কিছু জানতে পারছেন? হ্যাঁ, এর মধ্যে তুলির বাবা তুলির মা আমার সাথে যে সবসময় ফোনে কথা বলতো, তুলির সাথে কথা বলতো যে কেমন আছো কী বিষয়, মানে তখন ওনারা একটু নর্মাল হয়ে যায়। আর সবসময় কথা হইতো, খাবার দাবার করছে রে, কিন্তু শুধু লোকেশনটা বলতাম না কোথায় আছি, আর সমস্ত কিছু বলতাম যে কি করতেছি বা কি করব। তখন আমি ওর বাবা মার সাথে এমনকি সবার সাথে যোগাযোগ করার পর ওকে পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিই। তখন আমার ওর যেমন কালকে পরীক্ষা, তার আগের দিন আমি আমাদের গ্রামের বাড়িতে তুলিকে নিয়ে যাই। তার সাথে আমার পরিবারের সাথেও যোগাযোগ হয়, মানে সবার সাথে যোগাযোগ করেই চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আমি ওকে নিয়ে যাই যে আমি তো এখন গেলে আমি তো পুলিশে ধরবো, তো তুলি পরীক্ষা দিবে না, পুলিশ ধরলে আমাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই, মানে আমি এরকম কথা বলছি, কিন্তু তুলি পরীক্ষা দিবে না। পরে ওনারাও বুঝতে পারছে যে তুলি আমাকে যদি মানে আমি একটা চাপ সৃষ্টি করে দিলাম আর কি। তো ওর বাবা পুলিশকে বলে দিছে যে আপনারা এখন কোনো অ্যারেস্ট করার দরকার নাই, যেহেতু সে এখন আমাদের জামাই হয়ে গেছে, তো ও পরীক্ষাটা দেখ, আগে পরীক্ষা দেখ, পরে একটা বুঝে এটা আমরা একটা মিল করব। তো আমাদের বাড়ি থেকে এসে এসএসসি পরীক্ষা দেয়। আমার আব্বু এতে অনেক সহযোগিতা করে, যে সে তো একজন স্কুলের টিচার ছিল, যার কারণে আব্বু মানে পড়াশোনার দিকটা একটু ভালোভাবে কেয়ার করে।
তো আব্বু ওখানে নেওয়ার পর যখন আমি বাড়িতে যাই আমার পরিবার একে মাইনে নেয়, আমাকেও মানে যখন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যাই তখন তুলির বাবা মার মানে ওদের স্কুলের পাশেই তো মানে ওর পরীক্ষার হল পড়ছে, তো ওদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে আমি বললাম যে ওর বইগুলো দিয়ে দেন। তার আগে আমি কিছু বই ওকে কিনে দিয়েছিলাম, ওগুলো পড়তেছে পুরানো বই। তো ওর বইগুলা দেওয়ার জন্য ওর বাবা মার সাথে আমি ফোনে কথা বলে বললাম আপনি বাড়ির সামনে আসেন। তো ওর আব্বু আসে না, ওর আম্মা আসে, আইসা তুলির সাথে আমার সাথে দেখা করে কথা বলে। তো আমার যে একজন শাশুড়ির সামনে মানে যেতটুক মানে করা দরকার একজন জামাই, আমি ঠিক ততটুকুই করি রাস্তায়, মানে ওনাদের অতটুকু সম্মান করি। তারপরে এসএসসি পরীক্ষা শেষে ওর বোন যোগাযোগ করে, দেখে ওর ভাই স্কুলে ওই যে পরীক্ষার হলে কেন্দ্রের মধ্যে যায়, যাওয়ার পরে ওর সাথে দেখা করে, কিন্তু আমাদের বাড়ি থেকেই এসএসসি দেয়। এসএসসি দেওয়ার পরে আমি ঢাকা চলে আসি, ওকে নিয়ে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ওকে এসএসসি দেওয়ার জন্য এসএসসি শেষে ইন্টারে ভর্তি করাই। তো ও সায়েন্সের ছিল। তো ইন্টারভিউ যখন ভর্তি করে তখন আমি একটা সমস্যা পড়লাম, সেটা হলো যে আমার পরিবার বলতেছে যে তুমি তো সমস্ত টাকা পয়সা হয়তো পরিবার থেকেই নিতেছো, তুমি তো কোনো কাজ টাজ করো না, তো তখন তুমি নিজেও পরীক্ষা দিবা এবং কি তোমার বউকে তুমি পড়াইবে, এটা তো হয় না। এটা সমাজে একটা মানে কি মানে ছোটোখাটোভাবে এটা আস্তে আস্তে প্রচার হইতেছে আমার কাছে। তো আমার কাছে খুব কষ্ট লাগতো। তো একদিন তুলিকে আমি জিজ্ঞাসা করলাম যে দেখো হয়তো তুমি পড়ো না, আমি পড়ি, কারণ দুজনে পড়লে ভরণ পোষণ দিবে গে, আর কতদিন হয়তো আব্বু দিবে, আব্বুর অনেক টাকা আছে থাকলেও কি মানে আমার কাছে মানে আমার তো কিছু নাই। বিরতি। তুলির পরিবারের সাথে মোটামুটি মিল, মানে আসা যাওয়া চলতেছে। তো এর মাঝে আসলে আমি তখন বুঝতাম না যে আসলে আমি বিয়ে কাকে বলে বা সংসার কাকে বলে, এগুলো কিচ্ছু বুঝতাম না। তো ঢাকা একটা বাসা ভাড়া নেওয়ার পরে আব্বু আমাকে টাকা নিয়ে মানে সমস্ত কিছু কিনা দেয়, মানে নিজের এক টাকাও নেই কিন্তু সমস্ত বাবার টাকা, আব্বুর টাকা দিয়ে আমি ঘরে সব কিছু কেনার পরে আমাকে একটা ব্যবসা দেয়। ব্যবসাটা হলো যে তুই কি করবি আমাকে জিজ্ঞাসা করলো, তখন আমি কম্পিউটার সার্ভিসিংয়ের টাইপিং, মোবাইল কম্পিউটার, তারপরে আপনার বিকাশ লোড, স্টেশনারি মালামাল একটা দোকান দিই, দোকানটার নাম থাকে মতলব টেলিকম। তো দোকানটা অ্যাডভান্স ছিল 3 লক্ষ টাকা, আর মোটামুটি মালামাল ফটোকপি মেশিন টেশিন কেনার পর ওগুলো আব্বু সমস্ত টাকা খরচ করে প্রায় 10 লক্ষ টাকা। তো দেওয়ার পর ওই দোকানটা আমি শ্যামপুর পুস্তকলা বরিতলায় আর কি, অনেক বন্ধুবান্ধব হয়তো ওখান থেকে আমাকে শুনতেছে যে তাদের সাথে অনেক দিন চলছি, মানে মনে পড়ে গেল আর কি। তো যাই হোক, ওখানে ইসমাইল ভাই নামে একজন আছে, ওনাকে খুবই মিস করি আমি, কথার ফাঁকে বলে ফেললাম। তো তুলি যখন ফার্স্ট ইয়ারে পড়ে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে, তখন আমাদের হঠাৎ করে তুলি মানে অসুস্থ হয়ে যায়, ওকে হসপিটাল নেওয়ার পরে জানতে পারি ও 4 মাসের অন্তঃসত্ত্বা। তো যেটা আমি আগেও বলছিলাম যে আমি কখনো বুঝতাম না বা ওরকমভাবে, এখন যেটা বুঝি আর কি, তখন বুঝতাম না আসলে কীভাবে কি মানে বিষয়টা কীভাবে একজন সন্তান জন্ম হয় বা কীভাবে কি হয়, আমি তখন বুঝতে পারি না, যেটা একদম ক্লিয়ার। যখন হসপিটাল নেওয়ার পরে ও বললো যে আপনার ওয়াইফ তো এরকম, আসলে তেমন একটা সমস্যা না, তখন আমি প্রচুর কান্নাকাটি করি যে আসলে আমি তো এটা চাই নাই, আমি চাইছিলাম যে ওর একটা ইচ্ছে ছিল মেডিকেলে ডাক্তারি পড়বে, আমি চাইছিলাম যে ও ডাক্তারি পড়বে, আসলে আমরা বুঝতে পারি নাই, মনটা খুবই খারাপ লাগে। তো তুলি কী করলো, ওখান থেকে বললো আমার বাবা মাকে বিষয়টা জানাইলো ফোন দিয়ে। তো বাবা মা বললো এটা তো খুশির ব্যাপার, আচ্ছা সমস্যা নাই, এটা কোনোভাবে কোনো নষ্ট করা যাবে না, যা আছে ঠিক আছে তাই থাকবে। তো যাই হোক, ও ইন্টারের লাস্টের দিকে আমাদের সন্তান জন্ম হয় আপনার সিজারে যখন ছেলে হয় তখন 3 তারিখ আপনার মার্চের 2014 সালে আমাদের সন্তান জন্ম হয়, আর আমাদের বিয়ে হয় 2012 সালের 29 নভেম্বর আমাদের বিয়ে হয়। তো এর মাঝে যখন বাচ্চাটা মানে যে হসপিটালে হয় সেটা হলো জেনারেল হসপিটাল আপনার এলিফেন্ট রোড। তো ওখানে ডক্টর সুহিলি ম্যাডাম ওর মানে সিজার করে, অনেক টাকায় খরচ হয় ওখানে, ওইটাও আমার আব্বুই দেয়। তো আমি যখন ব্যবসা করতেছি নতুনভাবে, মানে দোকানদারি করতেছি, মোটামুটি আমি ব্যবসাটা ভালোভাবে উঠে নিতেছি, আর আমি কম্পিউটারে মোটামুটি টাইপের কাজগুলো খুব ভালো জানতাম। তো আমার যখন সন্তান এক মাসের হয় তখন আমি তো ঢাকা বাসাতে থাকি। তো 1 মাসে যখন সন্তান হয় তুলি তখন কলেজে যায়, তারপরে 1 মাসের বাচ্চা ওরাই ও কলেজে যাচ্ছে, 1 মাসের বাচ্চা মানে রাখার পর ও কোচিংয়ে যাচ্ছে। এখন আমি ওকে রাখবো নাকি দোকানদারি করবো না কি করব আমি নিজেই বুঝতেছি না, আর আমি একটা বাচ্চা লালন পালন করতে পারবো কি না সেটাও আমার কাছে ভয় লাগতেছে। ও অনেক সময় মানে কাপড় চোপড় নষ্ট করে ফেলতে
এগুলো সব আমার ধুইতে হইতো, কারণ তুলি তো নাই, ওকে ফিটার বানায় খাওয়ানোর জন্য গরম পানি করতে হইতো। ওকে নিয়ে পরে অবশেষে আমি একদিকে দোকান নিয়ে সমস্যা পড়ে যায়, একদিকে বাসা নিয়ে সমস্যা পড়ে যায়। আবার তুলি এদিকে মানে ওর কি মনে হইতো না যে এটা ওর সন্তান, মানে এরকম মনে হইতো মাঝে মধ্যে আমার কাছে। তো আমি দোকানের মধ্যে ওই শ্যামপুরের মধ্যে যারা শুনতেছে বর্তমানে তারা জানে, ওই মতলব টেলিকমটা এত একটা বড় একটা দোকান ছিল, মোটামুটি সবাই চিনে। ওই দোকানটার পিছনের সাইড আমি কিছু জায়গা করি, আর ওখানে ধুনলা বানাইয়া আমার সন্তানকে আমি ওখানে সব সকালবেলা নিয়ে যেতাম। আবার তুলি যখন কলেজ থেকে আসতো ওই দোকান থেকে যে ও নিয়ে আসতো, হ্যাঁ কোনো দিন নিয়ে আসতো, কোনো দিন আমি নিয়ে আসতাম। এরকমভাবে আমার সন্তানকে আমি দোকান থেকে মানে লালন পালন করি, দোকানে রাখি, বাসায় রাখি, মানে সব কিছু করতাম আমি। তো তুলি আসতো, আসার পর আমি বললাম না যে কোনো মা তার সন্তানের জন্য করে নাই, সেটা আমি বলি না। আমি বলতেছি যে করছে, যতটুকু পারছে ততটুকু করছে, কিন্তু ও সময় দিতে পারতো না, তবে আদর করতো, ও আদর করতো, আমিও করতাম। তো বেশিরভাগ আমার কাছেই ছিল। তো আমাদের সন্তান 1 মাসের যখন হয় তখন ওর মা ওনাদের নাতি দেখার জন্য আসছে। তা আমরা ইনভাইট করছি, আসছে, আমার বাবা মা বলছি ঠিক আছে আসেন। তো উনি অনেক দিন থাকার পরে তুলি মানে আমার সাথে ওর মায়ের সাথে একটা বিতর্ক হয়ে যায়। বিতর্ক বলে আমার মাও আসে, ওর মাও আসে, বলতেছে দেখেন আমার মেয়ে তো বয়স অল্প, আপনাদের ছেলের কাছে তো আসলে বিয়ে দিতাম না, এখন তো যাই বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, সবই বুঝলাম, এখন একটা কাজের লোক রাখেন যে কাজ করবে, আমার মেয়ে পারবে না কাজ করতে। তখন আমার আম্মু বললো সে এই ঘরের বউ, সে কাজ করতে হবে, আর যদি সে না পারে সেটা আমরা দেখব। হ্যাঁ আমাদের দেশে বাড়িঘর আছে, আমরা তো ওখানে রাখতেছি না, সে তাদের সুবিধার্থে পড়াশোনার জন্য এই যে সমস্ত টাকা পয়সা সব কিছুই তো আমরা দিতেছি, তো আপনাদের সমস্যা কোথায়? আমার আম্মু বললো যে আমরা কাজের লোক রাখবো কেন, মানে আমাদের তো এটা প্রশ্নই আসে না, ওদের সংসার সুখের জন্য ওরা যেভাবে খুশি এভাবে থাকতেছে, আমরা কেন রাখবো? আপনার যদি মন চায় আপনার মেয়ে কাজ করতে পারবে না, তাহলে আপনি রেখে যান, কারণ সে তো আমাদের কোনো খেদমত করতেছে না, সে তার সন্তান এবং কি তার হাজব্যান্ডের জন্য করতেছে, তা আমরা কি করব? মানে এইভাবে কথা একটা বিতর্ক হয়ে যায়। তখন এক প্রকার আমার খুব মানে প্রচণ্ড মানে খারাপ লাগে যে আমার মাকে এইভাবে কথা বলতেছে, মানে উনি তো আসলে। তো তুলিকে আমি বললাম তুলি তোমার মায়ের কথাগুলো কি হয়, মানে এইভাবে যে আমার মাকে কথাগুলো বলতেছে। পরে ও আর মাকে বললো যে আপনারা আগেও এরকম করছেন, এখনও করতেছেন, আসলে আপনাদের জন্য কি এই সংসারটা টিকানো সম্ভব না মনে হয়, মানে এইভাবে করতেছেন, আপনি ফার্স্ট আসলেন আমাদের বাসায়, আর আসার পরই এইভাবে জ্বর হইলো, এখন আপনার জামাইও তো মনে কষ্ট পাইছে, মানে এইভাবে বলতেছে। তো উনি কী করলো, উনি খুব বুদ্ধিমান ছিল আমার শাশুড়ি, সে কী করলো যে একটু হাসি খুশি দিয়া বললো যে আরে আমি এইভাবেই কথাগুলো বলছিলাম, একটা কাজ করেন আমাকে 1-2 লক্ষ টাকা ধার দিতে পারবেন, আমাদের একটা সমস্যা হয়েছে এই জন্য আসছি বিশেষ করে, মানে উনি প্রসঙ্গটা ওইভাবে নিয়ে গেল। তো আমার আম্মা বললো এটা আপনার জামাই আছে, জামাইকে না বলবেন, আপনার মেয়ে আছে, মেয়েকে বলেন, তারা যদি পারে দিবে, আর আমাদের কাছে চাইলে এটা আমার হাজব্যান্ডকে জানাবেন, জিশানের বাবাকে জানাবেন, এটা তো আমি কিছু করতে পারবো না। পরে আমার শ্বশুর ওই টাইমে ফোন দেয় বলতেছে যে বাবা আমার তো একটা সমস্যা, কিছু মানে এলাকায় কিছু পুকুর, মানে পুকুর উনি চাষ করতো, এটা 2-3 বছরের জন্য, ওই পুকুরগুলা রাখার পরে আমার অনেক টাকা লস হয়ে যায়, এখন আমাদের মানে কিছু টাকা লাগবে। তো আমি জিজ্ঞাসা করলাম কত টাকা, তো উনি বললো যে বেশি না, আমার 1 লক্ষ টাকা হইলেই মানে কাজটা সমাধান হবে। তা আমার আব্বু ওই টাকাটা ওদেরকে ধার দেয়। তো আমরা ভাবলাম যে না টাকা ধার নিছে আর এরকম কিছু হবে না, মানে একটু হেলোমেলো চিন্তা ভাবনা আর কি। যখন আমার সন্তানটা আস্তে আস্তে বড় হয়, মানে 1 মাসের হয়, আমি 1 মাসের দিকটাই আমি বলি, তো আমি যখন গ্রামে চলে যাই, তো আমার ছোট ভাই তখন ঢাকাতে থাকে, ঢাকাতে ওকে নিয়ে আসি ক্লাস, ছোটো ভাইয়ের নাম সজল। তো সজল ক্লাস 7 এসে ঢাকাতে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয় আর কি। তো ওখানে যখন ও ভর্তি হয় তখন ও শুধু ঢাকা থাকতো, মানে আমাদের ফ্ল্যাটে 2 রুম ছিল, আমার ছোটো ভাই 1 রুমে ঘুমাইতো, মাঝে মধ্যে বাবা মা আসতো, আর আমরা 1 রুমে ছিলাম। তো একদিন সকাল ভোর আমার আম্মু যখন আমি এখানে আরেকটা কথা ভাই, যে কী ভাই, মানে বিষয়টা এরকম, আমি বাচ্চাটাকে মানে লালন পালন করতে করতে আমার দোকানে ক্ষতি হয়ে যায়, তখন আমি কী করব, আমার আম্মুকে বিষয়টা বললাম, তো আম্মু ঢাকা চলে আসে যে ঠিক আছে তোর আব্বু তো বাইরেই, তো আমি আর বাড়িতে থেকে কী লাভ, বাচ্চা ছোটো ভাই তো ঢাকা চলে গেছে, তোর সাথেই থাকে, ঠিক আছে আমি আসতেছি। তো আমার আম্মু আসার পরে এই সমস্ত অবদান আমি দেখছি, যে একটা সন্তান কীভাবে মানুষ করতে হয় সেটা আমার মায়ের কাছে আমি দেখছি। তো আমার মা ওকে অনেক লালন পালন করে, গোসল করাইতো, সব কিছু করতো, আর তুলির পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, আর আমি দোকান নিয়ে ব্যস্ত। একদিন আমি যখন গ্রামে চলে যাই, গ্রামে যাওয়ার পর আমি আমার আম্মু দেশে চলে যাই, আর আমার ছোটো ভাই আর তুলি ঢাকা থাকে, তখন সন্তানটার বয়স পুরা ফুল 1 মাস।
তো তখন ওকে ওর সাথে আমার কথা হইলো যে তোমার আব্বুকে বাজারে দেখছিলাম, সে বললো যে কোথায় যাও, তো আমি বললাম আমার বোনেদের বাসায় তরমুজ দেবো, তো সেই জন্য গ্রামে আসছি। তারা বললো যে তা আমাদের বাসায় তরমুজ দেওয়া যাও। তা আমি কি করলাম, ওখান থেকে তরমুজ কিনা মানে আমার শ্বশুরের হাতে ধরাই দিলাম যে আপনি নিয়ে যান। তো আমি তুলিকে বিষয়টা এইভাবে বলছি খোলামেলা, দেখো মানুষের শ্বশুরবাড়ি থেকে তরমুজ আনে আর আজকে আমার দিতে হয়, যাই হোক তোমাকে ভালোবাসি বিদায়। তো আমার আম্মুর কাছে ফোন দিয়ে একটু যোগাযোগ নিও কেমন আছে কি বিষয়। তখন ফুট করে মানে কোনো কথা নাই বাড়তি নাই, সে বলতেছে তোমার মা কে, আমি তো চিনি না, আমি তো তাদের সাথে কোনো মানে কথা বলার কোনো ওই নেই, আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমাকে চিনি, কে তোমার মা আর কে তোমার বাবা সেগুলো আমার জানার বিষয় না। মানে আমি মনে হয় যে আসমান থেকে বললাম মানে এই বিষয়টা কি। পরে ওর সাথে আমার খুব বিরক্ত লাগে। পরে আমি বললাম তুমি কি ভুলে গেছো যে তুমি আমার সাথে সেই প্রথম রাত্রে বলছিলা যে তুমি পড়াশোনা করবা আর আমার বাবা মার মনে কষ্ট দিলে বা আমাদের সংসারে ঝামেলা হলে তোমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবো, এখন কি তুমি এটাই চাও, তুমি তো মেডিকেল পড়বা, তো তোমার কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই। পরে সে বললো যে না আমি তোমাকে চিনি, কোনো ইসলামের শরিয়াতে মানে ও মানে আমাকে বুঝাইতেছে যে কোনো শ্বশুর শাশুড়ি খেদমত করার কোনো বউর কোনো এখতিয়ার নাই। তাই আমি বললাম ভাই পার্সোনাল ব্যাপারও তো থাকতে পারে, মানে মানুষের মন মানসিকতাও তো চেঞ্জ হতে পারে, মানবিক দিক থেকেও তো মানুষ দেখতে পারে, আর আমি তো তারই সন্তান। তো এইভাবে অনেক কথা কাটাকাটি হয়। সকাল ভোর আমার ছোটো ভাই ফোন দিয়ে বলে যে ভাইয়া বাসায় দরজা খোলা সকাল 6টার দিকে, ভাবিও নাই বাবুও নাই, ওকে খুঁজে পেতেছি না। তখন ওর আব্বুকে আমি ফোন দিলাম যে কোথায়, তুলি তো হয়তো আমার সাথে একটু রাগ করছে, ওর সাথে গতকালকে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে, তুলি আপনাদের বাসায় গেছে। ওর আব্বু বললো যে 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে বাইর করে দিবা, মানে তুই তাই করা যত গালাগালি বাড়ে সব করতেছে। আমি তো মানে কি করব কিছু বুঝতেছি না। তো আম্মুকে বিষয়টা জানাইলাম। পরে আম্মু বললো যে ঠিক আছে আমি দে তোর আমার ভাইয়ের সাথে কথা বলি। তো আম্মু বললো যে দেখেন ওরা কথা বলছে একটা ছোট্টখাটো বিষয় নিয়ে, জিশানের কাছ থেকে শুনলাম, আমি কিন্তু বলি নাই যে আমার কাছে ফোন দেওয়ার জন্য। আর আপনার মেয়ে যে এই যে আসছে সে তো গ্রামে কোনোদিন আসেই না, আর যদিও আসে 2-3 দিন বেড়ায় চলে যায়, থাকে তো ঢাকা দিয়ে, ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত, নাতিটাও আমার দেখতে হয়, সবই দেখতে হয়। এখন কী নিয়ে কথা কাটাকাটি হয়েছে জানি না, মেয়েটা কোথায় আছে একটু বলেন, আমাদের সান্ত্বনা দেন। একটা 1 মাসের বাচ্চা একটা দুর্ঘটনা হয়ে গেলে পরে বলেই না। পরে ওই যে ওদের এলাকায় কিছু সহযোগিতা লোক যারা আমাকে প্রথম সহযোগিতা করছিল, তারা আমাকে খবর দিল যে তুলি একটা মাইক্রো কারে দিয়ে সকাল 8:30টার দিকে ওদের বাসায় ঢুকছে, এটা অনেকেই দেখছে। পরে আমরা শিউর এলাম, শিউরার পরে আমার পরিবার, আমার এক ছোটো বোনের হাজব্যান্ড কুয়েত থাকে, তো জামাল ভাই ওদের বাসায় যায়, মানে আমার দুলাভাই। যাওয়ার পরে বলতেছে ভাবি কী সমস্যাটা হয়েছিল যে আপনি চলে আসলেন, আপনাদের এত মানে কী ঝামেলা হলো বাচ্চাটা নিয়ে চলে আসলেন। পরে বললো যে দেখেন আমি কাবিন ছাড়া যাব না, মানে ও ডাইরেক্ট বললো যে আপনি তো আমাকে নিতে আসছেন কিন্তু আমার কোনো কাবিন হয় না, আমি কাবিন ছাড়া যাব না, এখন কাবিন করতে হবে 15 লক্ষ টাকা, তাহলে আমি যাবো, এছাড়া আমি যাব না। তখন আমার আব্বু ফোন দিয়ে বললো যে আমার আব্বু বাহির থেকে ওরে স্বর্ণ অলংকার যাই মানে খুশি যখন মন যেত তখনই পাঠিয়ে দিত। ওর এক একটা মোবাইল মানে খুব দামি দামি ছিল, ওর প্রত্যেকটা ড্রেস খুবই দামি দামি ছিল। এগুলা আমার তো সামর্থ্য ছিল না একটা দোকানদারি করে এগুলো করার জন্য, তা আমার আব্বুই করতো বেশিরভাগ। আর আমি যেটা করতাম প্রতি মাসে 20,000-15,000 টাকা ইনকামিং করলে এটা তো ঢাকা শহরে এইভাবেই খরচ হয়ে যায়, এর মাঝে ওর পড়াশোনা খরচ। হ্যাঁ, তুলির সাথে আমার আব্বু যোগাযোগ করে যে মা তোমার কী সমস্যা হয়েছে তুমি বলো। পরে বললো যে দেখেন আমি আপনারা অনেক সম্মান করি, আপনিও আমাকে অনেক বেশি ভালোবাসেন ঘরের মধ্যে, জিশানের পর কিন্তু আপনি আমাকে বেশি ভালোবাসেন। তো সেই সাথে আমি বলি আমি কাবিন করলে যাব, আর কাবিন ছাড়া যাব না, তবে কাবিন হতে হবে 15 লক্ষ টাকা। তখন বিষয়টা জানার পর আমার দুলাভাই ওখান থেকে চলে আসে, আসার পরে আমার খুব বিরক্ত লাগে। আমি বললাম যে আমি ঠিক আছে আমি তুলির সাথে যোগাযোগ করি। তো তুলির সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করি, ওর বাবা মা মানে এইভাবে বলে না ও কথা বলো, কিন্তু তুলি বলতেছে আমি কথা বলবো না। হ্যাঁ, মানে আমি বুঝতেছি না। পরে আমি বিষয়টা ভাঙার জন্য আমি ভাবলাম ওই বাড়িতে যাবো, হ্যাঁ যা দেখবো। তো আমার বাবা মা আমাকে অনেক বারণ করছিল, আমি এখন বুঝি যে বাবা মার প্রত্যেকটি কথাই ছিল সঠিক। হ্যাঁ, তো আমি মানলাম না। আমি তুলিকে গরিপুর যাওয়ার পর মানে এই যে কুমিল্লা গরিপুর, যেহেতু আমার বাড়ি চাঁদপুর মতলে, গরিপুর যাওয়ার সাথে তুলির সাথে আমার সাথে ফেসবুকে যোগাযোগ হলো যে তুলি আমি তো গরিপুর আসছি ভাই, যায় অন্য হয়ে গেছে, আসলে কি ভুল করছি না করছি আমি তো বুঝতেছি না, তুমি চরম ভুলটা করছো, এখন আমি তোমাদের বাড়িতে আসলে কোনো সমস্যা হবে? পরে বললো যে না কোনো সমস্যা হবে না, তুমি নির্ভয়ে আসো, তুমি আসলেই আমি তোমার সাথে চলে যাব। তাই আমি বললাম কাবিন কারে ভাই, কাবিনে কি মানুষ বউ রাখে? আর কাবিনে মানে ও বিভিন্ন উদাহরণ দিল। তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, কোনো সমস্যা হবে না তো? না। তা আমি কাউকে, এবং কি তুলি আমাকে বলে তুমি কিন্তু অন্য কাউকে বলবা না যে আমাদের বাসায় আসতেছো। আমি বললাম আমার বাবা মা তো জানে, রাগারাগি করে বাসার থেকে আসছি। পরে বললো আচ্ছা ওনারা জানো, আর তোমার বন্ধু বান্ধব কাউকে জানাইবা না, তুমি আসো বাসায়। তা আমি বুঝি নাই বিষয়টা। তা আমি ওদের বাসায় যাই, যেহেতু তুলির ও আমার স্ত্রী, ওই তো আমার সব কিছু, মানে আমি এরকম ভাবতাম।
এর চেয়ে বিশ্বস্ত লোককে। তো ওদের বাসায় যাই, যাওয়ার পরে ওর মা দেখি ওখানে আসে, ওর বোন আসে, ওর ভাই আসে, এবং কি আরও 2-3 জন লোক থাকে। হ্যাঁ, তো আমার জিজ্ঞাসা করতেছে ওর মা, মানে তুই করা এই তুই এখানে আসছিস কেন? তাই আমি বললাম আপনি তো স্কুলে ম্যাডাম, এই ভাইকে কথা বলেন, আমি সালাম দিয়েছি, সালামের উত্তর নেন। পরে বললো যে সেটা আমাকে খুশি, তোর মুখের থেকে কোনো সালাম আমরা নিব না, তুই এখানে আসছিস কেন? পরে আমি বললাম যে আমি এখানে আসছি আমার ওয়াইফকে নেওয়ার জন্য, আমার বাচ্চা নেওয়ার জন্য। পরে ও বলতেছে কোনো ডকুমেন্ট আছে তোমাদের যে বিয়ে হয়েছে, তোমাদের কোনো কাবিন আছে যে তুমি বিয়ে করছো? পরে আমি বিষয়টা মানে চুপ হয়ে দাঁড়াইলাম যে দেখেন কাবিন আর মানে কাবিন তো অবশ্যই করতে হবে, হয়তো এতদিন বুঝতে পারি নাই যে আসলে বিষয়টা বুঝি নাই যে কাবিন করতে হয় বা কি বিষয়। তো এখন যেহেতু আপনারা বলছেন কাবিন তো অবশ্যই করবো, কিন্তু আমি তো ওদেরকে নিতে আসছি। পরে ওর বাবা মা বলতেছে তুমি নিলে তুমি তোমার সন্তান নিতে পারবা, তুমি তুষানরে নিতে পারবা, তুমি তুলিকে নিতে পারবা না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন, আমার সন্তানকেই দেন। তো আমার সন্তানটা আমি কোলে নেব, এমন সময় এমনই সময় ওর আম্মা ইসা বললো যে ওর আব্বু বলছে এই কথা যে তুমি তোমার সন্তান নিতে পারবা কিন্তু আমার মেয়েকে নিতে পারবে না। তো এমনই সময় ওর আম্মা ইসা মাটির থেকে উঠানোর জন্য গেছিলাম। আর ওর বাবা মা আজকে অনেকে আমাকে নিয়ে এই বিষয়টা নিয়ে হাস্যকরভাবে ভাবতে পারে, ওর বাবা মা অনেকে সবাই মিলে আমাকে মারধর করে। আর সেখানে শুধু আমার পক্ষে ছিল আমার ওয়াইফ, সে একবার বাচ্চা ধরে একবার আমাকে ধরে আর বলতেছে তুমি যেভাবেই হোক এখান থেকে চলে যাও, আমি চলে আসবো। মানে এইভাবে মানে চিল্লাচিল্লি হয়ে যায় দেশ গ্রামের। বললাম তো ওদের বাড়িটা ছিল একা বাড়ি, আর বিল্ডিংয়ের ভিতরে শব্দগুলো তত একটা যায় না। ও এখানে একটা মানে ওদের বাড়ির পাশের থেকে একটা লাঠি মুঠি এনে ওর বাবা মার গায়ে টাচ করে, ওর বাবাকে ওই মারধর করে। আর আমি তো একা, আমি তো মানে বুঝতেছি না যে আমি কি করব। তারপরে আমি যতটুকু পারছি, আর আমার সন্তানটাকে ওর বড় বোন আমি দেখছি মানে এই ঝামেলার মাঝখান দিয়ে ওর বড় বোন কোলে নিয়ে মানে ডাক্তার কাছে নিয়ে যেতেছে। আর আমাকে তারা একটা রুমের মধ্যে আটকে ফেলবো এরকম একটা প্রস্তুতি যে পুলিশের কাছে দিয়ে দিবে যে আমি নাকি বাসা মানে বিভিন্ন কথা আর কি উঠাইবে আর কি। তো তুলি কি করলো যে ওখানে আইসা ওর বাবা মার সাথে অনেক চিল্লাফেলা করে আমার ওখান থেকে বাইর করে দিল। হ্যাঁ, অনেক চিল্লাফেলা বাইর করলো। আর এরই মাঝে লোক টোকা আইসা পড়ছে বাড়িতে। পরে আমার পাশের বাসায় তো আমার মামার শ্বশুর বাড়ি, ওনারা আসে, ওনারা এসে অনেক রাগারাগি করে আর আমার শার্ট মার যাই এসে সবই ছিঁড়ে ফেলে। আর ওখানে আসলে আমিও হাত তুলছি, সেটা মিথ্যা বলি না, আমি যতটুকু পারছি হাত তুলছি। আর কার গায়ে হাত তুলেছেন? সেটা আমার শ্বশুর আমার শালা। রাইট। সো আলটিমেটলি আমি এটাই জানতে চাচ্ছিলাম যে হাতাহাতিটা একপাক্ষিক হয়নি, দ্বিপাক্ষিকই হয়েছে। হ্যাঁ বলেন। তো আমিও হাত তুলছি। তো শুধু আমার পক্ষে ছিল আমার ওয়াইফ, এছাড়া কেউ ছিল না। তো আমার যখন মামার শ্বশুর বাড়ি আসার পর আমাকে মানে রিসিভ করার পর আমাকে ওখান থেকে মানে একটা ডাক্তার কাছে নিয়ে চিকিৎসা করে তারপর ঢাকাতে পাঠিয়ে দেয়। তো আমি আমার কাকাদের সাথে যোগাযোগ করি যে আমি ওখানে মাইর খেলাম, এখন আমি কী করবো, মানে কি কোনো মামলা টামলা করবো না কি করব, মানে কি করা যায়। তখন বললো যে তুই তো ওকে চাস আর ও কেমন দেখছস। আমি বললাম না, সেও আমাকে চায়, কিন্তু আমি বুঝলাম না ওই আমাকে নিল নাকি আমি ওখানে যাওয়ার পরে ভুল হইলো। তো এগুলো নিয়ে কথা যখন বলতেছি তখন বললো ঠিক আছে আমরা এত কিছু বলি না, উনি তো আর এলাকার কোনো মানে গুন্ডা বা কোনো রাজনৈতিক বিধি না ওর বাবা, ঠিক আছে আমরা যে জিজ্ঞাসা করবো কেন তোকে মারছে বা তোরও তো ভুল হইতে পারে, না হয় তোর গায়ে হাত তুলবো কেন। তো ওখানে যাওয়ার পরে তুলি এটা ছোটোখাটো একটা পঞ্চায়েতের মাধ্যমে ওখানে বিচার বয়। আমার পরিবার কেউ যায় না আমার সাথে, বললো যে না আমরা যাব না। কেন যাবে না, ওই যে আমাকে যাওয়ার জন্য না করছিল, বারণ করছিল, তারপর আমি গেছিলাম। হ্যাঁ বিচার করার জন্য। তো তুলি সবার সামনে এসে বলতেছে বিচার টিচার কিছু হবে না, হ্যাঁ সব কিছু বন্ধ, কোনো বিচার হবে না, আমার বাবা মার বিচারও তুমি করতে পারবো না আর তোমার বিচারও আমরা করতে পারবো না, এখানে সম্পূর্ণ ভুল আমার মায়ের। তো মায়ের বিচারটা আমি কীভাবে করব, তুমি পারলে জীবনে কোনো এক সময় করলে, এখন আমি চলে যাব। তো আর আমি যে চলে যাব এখন আমারও একটু ভয় লাগতেছে, কারণ আমার বাবা মা তোমার গায়ের উপরে হাত তুলতেছে। ও বিচারের মাধ্যমে এসে এই কথাগুলো বলছে যে আমারও তো ভয় লাগতেছে তোমার কাছে চাইতে, কারণ এখন তো তোমার গায়ে হাত তুলছে আমার বাবা মা, তো তুমি যদি আবার সেটার প্রতিশোধ আমার উপর দিয়ে নাও, তার চাইতে ভালো ভাই তোমারও কাবিন দরকার আমারও কাবিন দরকার, চলো দুজনে মিলেই কাবিনটা করে ফেলে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বিষয়টা খারাপ না। আর ও বললো যে দেখো এই যে সন্তান নিতে আসছো, সন্তান দেয় নাই, যেহেতু কাবিন ছিল না তুমি এটা দাবিও করতে পারতেছো না, মানে এরকমভাবে যে একটা মামলা করবা, তার চাইতে ভালো কাবিন করো, এটাই ভালো, আর এদের সামনে রেখেই কাবিন করো। তো আমি কাবিন করলাম। ওরা যে 15 লক্ষ টাকার মানে একটা বলে যে কাবিন করতে হবে, তখন আমি বললাম যে আমি সর্বোচ্চ 2 লক্ষ টাকা দিতে পারবো, এর বেশি আমি পারবো না, কারণ আমার পরিবার এখানে কেউই নেই, আমার কিছু গার্ডিয়ান আসছে কাকা, হ্যাঁ ওদের মাধ্যমে আমি 2 লক্ষ টাকার একটা প্রস্তাব রাখি, এর বেশি হলে আমি পারবো না, না হয় কপালে যা আছে আমি চলে যাবো, এছাড়া আমি পারবো না, আমার পরিবার নিয়েই আমি কাবিন করব। পরে ওরা রাজি হইলো।
রাজি হওয়ার পরে আমি স্পষ্ট আকারে, মানে আমি বাংলা লেখা যে বুঝবো না সেটা তো স্যার ভাই আমি বুঝতে পারতেছি না, মানে ওখানে স্পষ্ট আকারে আমি লেখাটা দেখছি 2 লক্ষ টাকা। আজকে আমি এই জিনিসটা দিয়ে পরিষ্কার করতে চাই, যারা এখনও বিয়ে করে না এবং কি যারা কাবিন বিষয়টা বুঝে না, আমি তাদেরকে বলে দিই যেটা আমি মানে ভুক্তভোগী হয়েছি। মানে একটা কাবিন থাকে যেটা মেয়ের বাবার কাছে দেওয়া হয়, মানে আমার থেকে লিখিত নিয়ে, আর একটা বালাম বই থাকে যেখানে আমরা মানে চোখ বন্ধ করে মানে সাইন করি। তো আমার যে ঘটনাটা ঘটে যে আমাকে বলে এই যে এখানে দেখছো না 2 লক্ষ টাকা, আমি বললাম হ্যাঁ, তো 2.5 লক্ষ টাকা কাবিন, 50,000 টাকা উসুল আর 2 লক্ষ টাকা বাকি। 2 লক্ষ টাকা কাবিনটা পরবর্তীতে আমরা একটা যে বালাম বইয়ের মধ্যে কাজী বললো যে তুমি এখানে একটা সাইন দাও, যে সাইনের মধ্যে লেখো যে তোমাদের বিয়ে হয়েছে, যে একটা আমাদের একটা ডকুমেন্ট সরকারি ঘরে যাবে। তো আমি চোখ বন্ধ করে ওখানে সাইন দিয়ে দিছি, কিন্তু পরবর্তীতে মানে জানতে পারছি যে ওইটা আমাদের কাবিন প্রথমটা ছিল ফলস, আর দ্বিতীয় যেখানে আমি সাইন দেই ওখানে কাবিন করে 4 লক্ষ টাকা আর 50,000 টাকা উসুল দেয়। তো আমি যখন তুলিকে ঢাকা নিয়ে আসি ও মেডিকেল পরীক্ষা দেওয়ার জন্য, এই যে বিভিন্ন কোচিংয়ে আসতেছে, আসা যাওয়া করতেছে, এর মাঝে ও পরীক্ষার জন্য সিলেটে ওর পরীক্ষা পড়ে, সিলেট ওসমানী মেডিকেল কলেজে ওর পরীক্ষার হল পরে। ওখানে যাওয়ার পরে চান্স পায় নাই, চান্স না পাওয়ার কারণে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়, ওখানে গ্রাসতত্ত্বনীতিতে চান্স পায়, সেটা পড়বে না সে। তারপরে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেয়, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়, মানে সরকারি অনেক জায়গায় পরীক্ষা দেয়। অবশেষে সে ধনিয়া ভার্সিটিতে ভর্তি হয় ইংলিশে অনার্স। তো পড়াশোনা করতেছে, এর মাঝে আমার সন্তান বড় হইতেছে। তুলির বাবা মার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, ওই যে মারামারির পর থেকেই আর কোনো যোগাযোগ নেই। তুলি যখন মানে ওখানে মানে ফার্স্ট ইয়ার পরীক্ষা দেয়, তখন ওর বাবা মা একটা প্রস্তাব পাঠায় যে এদের সাথে মিল করার জন্য, ওর দুলাবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। তো দোকানের মধ্যে ওর বাবা মা, ওর আব্বু, ওর আম্মু সবাই মিলে আমার দোকানের মধ্যে আসে। তা এসে বলতেছে যে বাবা জামিনও হয়ে গেছে, আজকে 3-4 বছর আমার মেয়েটা আমাদের বাসায় যায় না, বা তোমাদেরকে ওরকম সম্মান দিতে পারতেছি না, তো এটা মিল হয়ে যাও। তো আমি বললাম ঠিক আছে, আমার ওয়াইফের সাথে আমি যোগাযোগ করে আমি বিষয়টা আপনাকে জানাবো। তো এখন বাসায় যান, বাসায় যা কথা বলেন। কেন এখন যাব না, তুমি যদি বলো তাহলে তোমার সাথে মিল হয়ে তোমাদেরকে ইনভাইট করবো আমাদের বাসায়, আইসো গার্ডিয়ান নিয়ে, এটা মিল হয়ে যায়, এখন আর এগুলা করার সময় নেই। তো আমি বললাম ঠিক আছে, ভালো প্রস্তাব। তো আমার পরিবারের সাথেও যোগাযোগ করলাম, ওনারা বললো যে ঠিক আছে এটা মিল হয়ে যাও। তো আমার ওয়াইফ বারবার বলতেছে না আমি তাদেরকে চিনি, আমার বড় বোনকে নিয়ে অনেক সমস্যা হয়েছে, মানে ওর বড় বোনকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যাক ওই প্রসঙ্গে আমি আসি না, আমি আমারটা নিয়েই বলি। তো তুলি অনেক বারণ করছিল, তারপরেও আমি বললাম যে ঠিক আছে আপনারা আমাদের বাসায় যান বা গ্রামে যান, গ্রামে যে আমার আম্মুকে দাওয়াত করেন, আমরা আসবো। তো ওর আম্মু আর হলো আমার ওর ছোটো ভাই ওখানে যায় আমাদের বাসায়, যা কিছু কেনাকাটা করে নিয়ে যায়, তারপরে বলে যে আপনাদের দাওয়াত করলাম, আপনারা আসেন আমাদের বাসায়। তো আমরা 20-25 জন লোক ওখানে যাই, ওদের বাসায় আমার বন্ধু বান্ধবকে নিয়ে যাই ঢাকার থেকে। তো সবারই খাবার দিছে, কিন্তু আমার খাবারের সময় ওদের খাবারটা শেষ হয়ে গেছে। আসলে আমি খাবার নিয়ে কথাটা বলতাম না এখানে, হয়তো অনেকে অনেক মানে ছোটো মনে করতে পারে আমাকে, কিন্তু বিষয়টা হলো সবার সামনে আমাকে অপমান করা হয়েছে আর কি। তো যাই হোক, আমি এই বিষয়টা কোনো কথায় আমার ওয়াইফকে আজও পর্যন্ত বলি নেই, আজকেই বললাম, আমার কাছে অনেক কষ্ট লাগছে। তো ওই দিনই আমার ওয়াইফকে নিয়ে আমি চলে আসি, এমনকি তাদেরকে দাওয়াত করি যে আমাদের বাসায় আসেন, আপনারা লোকটোক নিয়ে আসিয়া মানে আমাদের বাসায়ও খাওয়া দাওয়া করেন। তো ওরা আর আমাদের বাসায় বললো যে আসবো বলতেছে, তোমার আব্বু তো বাহিরে, উনি আসুক তারপরে আমরা যাব। তো এরকম একটা কথা চলতেছে, আমি ঢাকা হিসাবে ব্যবসা করতেছি। তো তার মাঝে তুলি প্রায় সময় ওদের বাসায় যাইতো, মানে আমাকে নিয়ে যেত। তো যখন ওখানে যাইতাম আমার শ্বশুরবাড়িতে, তখন আমি অনেক কিছু ফলো করতাম যে ওরা আমাকে মানে একটু অন্য চোখে দেখে, অন্যভাবে দেখে। তো যাই হোক, কিন্তু আমি আমার ওয়াইফ এগুলা নিজেই, সে অনেক রাত্রে কান্নাকাটি করে আমাকে বলে যে আজকে। আচ্ছা, 1 মিনিট একটু থামাচ্ছি আপনাকে। একটা হচ্ছে অন্য চোখে দেখার পেছনের কারণটা কি, মানে আপনার অর্থনৈতিক অবস্থা তাদের অর্থনৈতিক অবস্থার মধ্যে পার্থক্য আছে, বিষয়টা কিরকম? না, সেটা এরকম না, মানে অর্থনীতি যদি সঠিকভাবে মাপা হয় ওদের তুলনায় আমাদের একটু ভালো আছে, যদিও আমার না, সেটা আমার বাবার। আচ্ছা, হ্যাঁ, আপনার স্ট্যাটাসটা তেমন একটা ছিল না, আপনার লেখাপড়া শেষ হয় এসএসসি পড়া অবস্থাতেই, আমার ইন্টার পর্যন্ত। আর আপনার ওয়াইফ তখন অনার্স থার্ড ইয়ারে পড়ে। অনার্স থার্ড ইয়ারে। তো এখন যখন ও ওই বাড়িতে আসা যাওয়া করতেছে প্রচুর পরিমাণে, একটা ভালো মিল হয়ে গেল। তো ওর বাবা মা আমার বাসায় আইসা বেড়াইতেছে, ওর বোন আসতেছে, সবাই আসতেছে, আমিও যাইতেছি। তো এরকম সুন্দর একটা পরিবার চলতেছে। তো এর মাঝে এই যে আবার রোজা ঈদের কথা বলি, তো আমার এক জেঠি আম্মা মারা যায় ঈদের 4 দিন আগে। তো আমার আম্মু আইসা বলতেছে যে দেখ দোকান তো এখন তুই একদিনের জন্য বন্ধ রাখ, তো জেঠি আম্মা মারা গেছে, দেশে যাই দেবো। তো আমি বললাম যে ঈদের 4 দিন আগে যদি দোকানটা বন্ধ করে দেয় তাহলে অনেক কষ্ট হয়ে যাবে আমার জন্য। তো একটা কাজ করেন, এখন তো দোকানটা ভালো চলবে, তো তুলিকে নিয়ে যান, তুলি আর তুষানকে নিয়ে যান। তো তুলি আর তুষান যাওয়ার জন্য রাজি না আমাকে ছাড়া, তারপরেও আমি ওদেরকে পাঠাই।
তো ও আমার আম্মুর সাথে সকাল ভোরে 8টার দিকে রওনা দেয়, দেশে যায়, জানাজা শেষ করে তারপর আমার সাথে মেসেজে কথা হয়। আমরা কিন্তু সবসময় মেসেজে কথা কে বলি। মারা গিয়েছে? আমার জেঠি আম্মা Okay. গ্রামের। ওকে। তো তুলি ওখানে যাওয়ার পরে আমাকে সব কিছু আপডেট জানাচ্ছে যে মেসেজের মাধ্যমে কোথায় কী করতেছে। তো হঠাৎ করে আমি যখন ও এখান থেকে যায়, তো ওর সাথে আমার সাথে আজকে এই যে 1 বছর মিল হয়েছে, ও আমার পরিবারের সাথে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হইতো সবসময়। সেটা হলো ও বাড়িতে গেলে যদি বলতো যে আজকে আসবে, আজকে আসতো না, আর 4-5 দিন পরে আসতো। এই জিনিসটা আমার কাছে কেন জানি খারাপ লাগতো। মানে ও সব কথা আমার রাখতো, যে আমি যেভাবে বলতাম সেভাবেই চলতো, বা ও যেভাবে বলতো আমি সেভাবেই চলতাম, কিন্তু এই কথাটা ও রাখতো না। তো এটা নিয়ে আমি আম্মুকে যখন তুলি আমার বাসার থেকে যায়, তখন আমি সকালবেলা আম্মুর সামনে বলি যে এবার আর আশিনপুর পাঠাবেন না, মানে আমার শ্বশুরবাড়িতে তুলিকে দিবেন না। হ্যাঁ, তো আর যদি দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তুলিকে বললাম ঠিক আছে, তুলিকে বললো যে হ্যাঁ তুমি যেটা বলবা সেটাই। তো ও বাড়িতে যাওয়ার পরে মেসেজে কিন্তু আমার সাথে যেভাবে কথা বলতেছে আমি কিন্তু বুঝতে পারছি ওর মনটা খারাপ। তো আমি প্রশ্ন করলাম ঈদের 2 দিন আগে যে তোমার মনটা প্রচুর খারাপ কেন? তুমি বুঝতে পারছো? আমি বললাম হ্যাঁ। অনেক বছর তোমাদের বাড়িতে থেকে ঈদ করতেছি, এবার যদি আমাদের বাড়িতে ঈদ করতাম হয়তো ভালো লাগতো। তো আমি বিষয়টা মানে খুব গুরুত্বপূর্ণভাবে মানে মাথায় রাখি। তো ওরা আমি মেসেজ দিয়ে বললাম ঠিক আছে তুমি বাবা মার সাথে আমাকে বইলা তুমি চলে যাও, ওখানে ঈদ করো। তো ও অনেক খুশিতে ওই দিনে বিকালে বললো তাহলে আমার আরেকটা কথা রাখো, আমি আজকেই চলে যাই। বললাম আজকে কেন? ঈদের তো আরও 2 দিন বাকি আছে, তুমি কালকে যাও। কারণ আজকে আমাদের বাড়িতে একটা মাহফিল, আমার আম্মু অনেকবার ফোন দিতেছে, আব্বু ফোন দিতেছে, ওই মাহফিলের মধ্যে মানে আমার থাকলে হয়তো একটু সুবিধা হবে। তো আমি বললাম ঠিক আছে। তো আমার আম্মার সাথে যোগাযোগ করলাম, আব্বুর সাথে যোগাযোগ করলাম, পরে বললাম যে ঠিক আছে তুমি চলে যাও। তো আমার আম্মু ওই যে খেয়াঘাট পর্যন্ত, মানে আমার বাড়ির থেকে ওদের বাড়িতে যাওয়ার পথে একটা নৌকাঘাট পড়ে আর কি, ওই খেয়াঘাট পর্যন্ত আমার সন্তানকে এমনকি তুলিকে নৌকাতে উঠাই দিয়ে আসে ট্রলারের মধ্যে। তো ট্রলার থেকে পাড়িয়ে তুলি মেসেজ দিতেছে যে আমি বাজারে আসি, তারপরে বলতেছে সিনজিতে উঠছে, ওই বাড়িতে যাওয়া মেসেজ দিছে। তারপরের দিনও কথা হয়েছে মেসেজের মাধ্যমেই, ফোনে কথা হইতো খুব অল্প, আর আমিও ছিলাম ব্যস্ত। তারপর ওদের ঈদ হইল। তো ঈদের দিন এই প্রথম আমি ঈদে বাড়িতে যাইনি এই কারণে আমার টাকা পয়সাটা একটু, আমি আগেও বললাম যে আমার দোকানে একটু সমস্যা চলতেছে, মানে দোকানটা ফটোকপি মেশিন নষ্ট হয়ে গেছে, কম্পিউটার নষ্ট হয়ে গেছিলো, এগুলো নিয়ে আমি খুব মন খারাপ যে এখন যদি দোকানটা বন্ধ থাকে তাহলে আমার জন্য খুবই সমস্যা পড়ে যায় মধ্যে। তাছাড়া ওর সামনে আবার অ্যাডমিশন ফি দিতে হইব, মানে এরকম অনেক চিন্তা ভাবনা পড়ে যায়। তো আমি ঈদের যাই না। তো ঈদের দিন আমি যখন বাইতুল মোকাররমে ঈদের নামাজ পড়ার পর ও আমাকে ফোন দিল। ঈদের দিন আর কোনো কথা হয় না আমার সাথে, মানে ঘুম থেকে উঠে আমি নামাজ পড়তে চলে আসছি, মোবাইল বন্ধ ছিল। তো ফোন দিল ফার্স্ট, বললো যে কেমন আছো? তা আমার না চোখের পানি এসে পড়ছে, মানে কান্না চলে আসছে যে এই ফার্স্ট তোমাদের ছাড়া ঈদ করতেছি, বাবা মা ছাড়া ঈদ করতেছি, আজকে টাকার জন্য এত কষ্ট করতেছি। তো আসলে তোমরা ওইভাবে বুঝো না, এই যে ওই বাড়িতে গেছো, এখন আব্বু তো ফোন দিয়ে আমার সাথে অনেক রাগারাগি করতেছে, বলতেছে যে আমি বউর জন্য কাপড় চোপড় আনলাম, নাতির জন্য আনলাম, এখন বউরে তুই পাঠাই দিলি, এখন আমি কোন দিকে যেতাম? পরে সে বললো যে আমি তোমার জন্য কান্নাকাটি করি আর তুমি তোমার বাবা মার জন্যই কান্নাকাটি করো, এত বাবা মার ভক্ত আমি কখনো দেখিনি। তো আমি এটা বলার পরে আমার একটু বিরক্ত লাগে। তাই আমি বললাম যে এটা কেমন কথা, মানে ওর সাথে আমার সাথে ফোন একটু তর্কের মতনই চলতেছে। তাই আমি বুঝতে পারলাম আজকে ঈদের দিন, যাক ওর সাথে তর্ক করবো না। তাই আমি বললাম যে দেখো ভাই আজকে ঈদের দিন, আজকে তর্ক করবো না, আমি কালকে আসতেছি, তুমি কালকে আমাদের বাড়িতে চলে আসো। পরে বললো হ্যাঁ তুমি তো আমাকে মানে বলেই দিছো ঈদের পরের দিন তোমাদের বাড়িতে যাইতে তো হবেই, তো ঠিক আছে। তো এই সন্ধ্যায় কথা হয়েছে, পরে আমার মেসেজ দিয়ে বলতেছি দেখো কান্নাকাটি করো না, খাবার খাইছো কি না। তো অনেক কথা, মানে একজন স্বামী স্ত্রী যা কথা থাকে আর কি। তো অনেক কিছু বলার পরে তারপরের দিন আমি ফোন দিয়ে বললাম যে আব্বু তো ফোন দিতেছে, আম্মাও ফোন দিতেছে, আমার ছোটো বোনরা বড় বোন আমাদের বাসায় আসছে এখন তুষানকে দেখার জন্য, সবাই মানে আবদার রাখতেছে, এখন তুমি চলে যাও তাড়াতাড়ি, আর আমি আজকে না পারলে কালকে চলে আসবো বাড়িতে। পরে এসে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো সকাল চলে গেল, দুপুর দিকে ফোন দিলাম রওনা দিছো? না রওনা দেয় নেই তো, একটু পরে দেবো। তা আবার 2টার দিকে ফোন দিছি, তখন আমার ছেলে ফোনটা ধরলো। তো ফোন ধরার পরে সে বলতেছে বাবা আমরা তো আজকে আন্টিদের বাসায় যাব। কোথায়? এই যে মলি আন্টিদের বাসায়, তো ওর বড় বোন আর কি। তো আমি বললাম যে বাবা এখানে যাও না, তোমার দাদু কান্নাকাটি করতেছে, বাবা বাড়িতে আসতেছি, তুমি আসো। পরে বললো আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি বাড়িতে। তখন আমার হয়তো ব্যক্তিগতভাবে তোমাকে চিরজীবনের জন্য হারাইতে হইব। তো এই মেসেজগুলো আমার কাছে আছে, মানে আমার কাছে খুব খারাপ লাগে যে মেসেজগুলো পড়ার পর। পরে আমি বললাম এটা কেমন কথা, তুমি আমার কাছে আসলে তুমি আমাকে হারাই ফেলবে, এটা মানে কি? পরে বলতেছে আচ্ছা এত কথা বলার সময় নাই, আমি আসবো না, মেসেজে কথা বলতেছে। তো আমার কাছে না একটু ডাউট লাগলো বিষয়টা, যে হয়তো ওর বাবা মা মানে ও মেসেজগুলো দিতেছে না, কারণ ওর লেখাগুলো আমি চিনি।
তো আমি ফোন করলাম, ফোন করার পরে ফোন ধরে না। পরে ওর বড় বোন ফোন ধরছে, ধরার পরে আমি বললাম কী ব্যাপার আপু, তুলি কোথায়? তুলি তো তোমার সাথে কথা বলবে না, রাগ করছে। আমি বললাম কেন রাগ করছে? কই যে তুমি যাওয়ার জন্য অনেক রাগারাগি করছো। সে বলতেছে কালকে চলে যাবো, তোমার সাথে এখন কথা বলবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কালকে পাঠাই দিন। তো উল্টাপাল্টা মেসেজ দিতেছে, সেই জন্য ফোন দিলাম। আসলে বিষয়টা কি, কার হয়তো দুষ্টামি করে। তা আমি আর কিছু বললাম না। তারপরের দিন সকাল 10টার দিকে ফোন দিতেছি, তখন আমার ওয়াইফের মোবাইল বন্ধ। তখন আমার শাশুড়ির নাম্বারে ফোন দিলাম, আমার জ্যাঠুসের নাম্বারে ফোন দিলাম, শ্বশুরের নাম্বারে ফোন দিলাম। সবাই বলতেছে সে চলে গেছে। তো আমি বললাম চলে গেছে তো সাথে আর কোনো ব্যাগ টেক নিছে? না, কাপড় চোপড় ব্যাগ তো তোমাদের বাসায় রেখে আসছে, আর ও পার্স ব্যাগ নিয়ে গেছে আর তুষার নিয়ে গেছে। তো আমি একবার বাড়িতে ফোন দিই, একবার ঢাকা বাসায় আসি, দেখি কোথায় সে আসে নাই। এমন করতে করতে সন্ধ্যা 8টা বেজে গেছে। তখন আমার টেনশন লাগলো যে আসলে তুলি কোথায় গেল। তখন আমি ফোন দিয়ে আমার শাশুড়ির সাথে একটু মানে রাগান্তিভাবে কথা বলি যে এটা কেমন তোর বিষয়, যে তুলি কোথায় গেল, এখনও বাসায় আসতে না। পরে বলতেছে যে তুমি আমার মেয়েরে দাও, তুমি রাগারাগি করছো না কি করছো আমি জানি না, আমার মেয়ে কোথায় গেছে আমি জানি না। তারপরে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পর আব্বুর কাছে পুরো বিষয়টা বলি। তা আব্বু আর আম্মু ওই বাড়িতে যায় আমার আঙ্কেলকে নিয়ে। তো নেওয়ার যাওয়ার পরে বলতেছে হয়তো তুলি রাগ করে কোথায় চলে গেছে, চলে যাবো বেয়াই, আপনি চলে যান বাড়িতে। তো আব্বু এই কথা মনে করে আসছে। কিন্তু আসার পরে আমার এক কাজিন আর কি বললো যে না, বিষয়টা এরকম না, একটা জিটি করে রাখা উচিত, কারণ ওদের বিয়েটা একটু ঝামেলার বিয়ে, তো জিটি করে রাখেন, এটা সুবিধা হবে। তো আমিও বলছিলাম, কিন্তু আব্বু বললো যে আরে না, এই বসে কিসের জিটি মিটি, হয়তো তুলি একটু মানবিকভাবে আমার ছেলের সাথে হয়তো রাগ করছে, এটা তো রাগ করার কথা না, ওর সামনে পরীক্ষা, এখন কোথায় গেল। তেমন করতে করতে 2-3 দিন চলে গেল। তো ওর মা বলতেছে ওর সাথে, ওর মায়ের সাথে ওর বলে যোগাযোগ হয়। তো এই কথা শোনার পর আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম। যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি ফোন দিয়ে একটু কথা বলেন, আমি শুনি যে ওরা আসলে জীবিত আছে না, না কী সমস্যাটা একটু শুনি, বা সেটুকু আমি কিছু বলবো না, আমি চলে যাবো। তো সে বললো যে না, আমার সাথে এখন আর যোগাযোগ হয় না, মানে সে উল্টাপাল্টা কথা বলতেছে। আর বিষয়টা হাইড করছে। হ্যাঁ, আমাকে ওখান থেকে এক প্রকার বললো যে তুমি চলে যাও, তোমার শ্বশুর তোমাকে দেখলে রাগ করবে। আমি বললাম কেন? কই যে তুমি আর মেয়েকে মানে কথা বলছো। আমি বললাম সে তো এখন আমার ওয়াইফ, কি করছি আমি তো বলছি যে আসার জন্য, এছাড়া তো আর আমি কিচ্ছু বলি নাই। আর ভুল হলে তো আপনাদের মাঝে এটা সমাধান হয়ে যায়। তো তারপরে আমি ওখান থেকে রাগ হয়ে চলে আসি। হ্যাঁ, আমাকে মোটামুটি ভালো কথা দিয়ে অপমান করে ওনারা। তো ওখান থেকে আমি আসার পর আব্বুরে বললাম না এখন আর সহ্যর মানে বাদ ভেঙে গেছে, এখন চলেন একটা চিঠি করে আসি। তো আমার আব্বু কোনোভাবেই মানলো না। আর 2 দিন পর তো আমি অনেক জায়গায় ফোন দিই, ওর বন্ধু বান্ধব সব জায়গায় ফোন দিই, কোথাও পাই না। 2 দিন পর আমার নামে একটা সমন জারি আসে। হ্যাঁ, সমন জারি আসে কোর্ট থেকে, যে যৌতুক মামলা, আমি আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই নাকি একজোট হয়ে ওকে মারধর করছি, মানবিক মানে মেন্টালি সমস্যা দিছে বিভিন্নভাবে। এই মামলাটা করছে তুলি। হ্যাঁ, ধারালো 4। তো মামলাটা যখন করছে এটা মানে 1 মাসের টাইম নেয়, মানে আমাকে হাজিরা দেওয়ার আরও 1 মাস বাকি আছে, 24 তারিখ হাজিরা দেবে মানে দিতে হবে। তা আমি তখন বুঝার বাকি নাই, হয়তো এটা হয়তো তুলি করতেছে নাকি তুলির বাবা মা করতেছে। তা আমার একটাই ধারণা যে এটা তুলির বাবা মা করতেছে, মানে আমার মাথায় এটাই আসে। তারপর আমার বাবা মাকে ওরা ইনভাইট করে যে আপনারা বসেন, তুলি আমাদের আন্ডারই আছে, কোথায় যেখানেই আসে আপনারা বসেন। তারপরে বললো যে ও মামলা করে দিয়েছে, এখন আমরা বসবো কেন, বসার তো কোনো মানি হয় না, আপনার মামলা করার আগেই বলতেন। পরে বলতেছে না, মামলা তো করছি জিশানকে বোঝানোর জন্য যে ও আর জিশান আর তুলি এখন আর মিল নাই, মানে তুলি জিশানকে এখন আর ভালোবাসে না, সেই জন্য মামলাটা করছি, মামলা উঠাই ফেলবো, এখন বসেন, বসে ডিভোর্সের টাকাটা দিয়ে যান, আর সন্তান 2 বছর পর নিয়ে যান। তা আমার আব্বু বললো ঠিক আছে, এটা ভালো একটা প্রস্তাব দিয়েছেন, সমস্যা নাই, আপনি একটা কাজ করেন, তাহলে তুলিকে সামনে রাখেন, তুলি কথা বলবে, বাস আমরা বাইনে আসবো। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেলে তো টাকা দিতেই হবে, মেয়ে যদি না থাকে আমরা তো জোর করে আনতে পারবো না। তবে ওর জন্য আমি অনেক কিছু করছি, সে আমার সামনে এসে বলুক যে আব্বু আমি আর আপনাদের বাসায় যাব না, বা আপনার ছেলের এই সমস্যা। তো সে যে আমাকেও লাগছে যে আমিও মারধর করছি। তো সে আমার সামনে আসে, না সে সামনে আসবে না, সে দূরেই থাকবে, দূরে থেকে ডিভোর্স লেটার দিয়ে দেবে, আপনি শুধু কাগজটা নিয়ে যাবেন আর টাকাটা দিয়ে যাবেন। পরে বললো যে কাবিন কত হয়েছে, আব্বু জিজ্ঞাসা করলো, তখন বলো 3.5 লক্ষ টাকা। তখন তো আমি তো হতবাক যে আমি তো 2 লক্ষ টাকা করছি। পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার কাবিনটা ডুপ্লিকেট করা, যে যেভাবেই হোক তারা 3.5 লক্ষ টাকা করছে। তুলি যখন এখন আমি তুলিকে কোনোভাবেই খুঁজে পাইতেছি না। 24 তারিখে আমরা বসি, এই হাজিরা দেওয়ার জন্য যাই। তো যাওয়ার পরে কোর্টে অনেক সাক্ষী ওনারা নেয় যে আমরা মারধর করছি, ওখানে বৈশা বিচারাচার করছি, এরকম অনেক কিছু লিখছে।
তো যখন ম্যাজিস্ট্রেট ছিল মহিলা, তো উনি বলতেছে কি ব্যাপার, তুমি কি আরে মাইটদুর বলো করো? আমি বললাম যে একটা ডকুমেন্ট দেখান আমাকে যে আমি ওকে মাইটদুর করছি কিনা, শুধু একটা দেখান তাহলে হবে। পরে বললো যে আচ্ছা তোমার কোনো সাক্ষী আছে? কয় স্যার মাইটদুর করে না তো, কিন্তু মেন্টালি সমস্যা দেয়, মানসিকভাবে সমস্যা দেয়, আমার পড়াশোনার সমস্যা হয়। পরে আমি বললাম পড়াশোনার সমস্যা হয় স্যার, আমি তো ক্লাস 10 থেকে অনার্স পর্যন্ত পড়াশোনা করাইতেছি, যদি সমস্যা দিতাম এতটুকু পড়লো কীভাবে? পরে ও বলতেছে না এগুলো সব আমার বাবার টাকা, ও কখনো টাকা দিত না, ওর বাবাও দিত না। মানে এখন ও সম্পূর্ণ বিপক্ষে কথা বলতেছে আমার। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুলি, হয়তো এই জীবন হয়তো আমাদের 24 বছর, তোমার 21 বছর, এই বয়সে হয়তো তুমি এখন বুঝতেছো না বা আমাকে একটা হস্তনস্ত করতেছো, আমরা তো আসলে কেউ এই পৃথিবীতে বাঁচবো না, তা তোমার উপরে নির্ভরশীল করলাম, তাতে যদি আমার জেল হয় ফাঁসি হয় আমি সেটাই মানবো, এখন তুমি বলো যে আমার কী কী অপরাধ। তো ও বললো যে স্যার ও কোনো মারধর করে না, কিচ্ছু করে না, ও সব দিকেই ভালো, কিন্তু মানসিকভাবে আমাকে টেনশন দেয়। তো তারপরে বললো ঠিক আছে, তো আমাকে বিল কেটে দিল, যেটা জেলে পাঠাই দিল। 16 দিন জেলে ছিলাম। 16 দিন থেকে যেদিন হাজিরা, আমার আবার 8 তারিখে হাজিরা ছিল, তো 8 তারিখে হাজিরা সময় তুলিও ছিল। তো তুলি আমাকে কোটলাপুর থেকে আনছে, সেকেন্ড টাইম জেল। হ্যাঁ সেকেন্ড টাইম। তো তুলি যখন আমার যেদিন হাজিরা হয় ওই দিন তুলি বলতেছে স্যার পিছনে যা হয়ে গেছে আসলে ওর জামিন করে দেন, আমি ওর সংসার করবো, সে ওপেন বলতেছে। তো ম্যাজিস্ট্রেট বলতেছে তুমি কি তাকে নিবা? পরে আমি বললাম যে জি আমি নেব। এখন কোর্টটা আলাদা চেঞ্জ করা হয়েছে আমাদের উকিলের মাধ্যমে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তোমাদের 5 বছরের সন্তান আছে, সন্তানটার দিকে তাকাইয়া তোমরা সব কিছু মিল করে উকিলদের মাধ্যমে বসে এটা সমাধান করে ফেলো। তো তারপরে আমরা বললাম ঠিক আছে, আমার উকিল বললো ঠিক আছে। তো 2 উকিলের মাধ্যমে আমরা ওই বসার চেষ্টা করি, কিন্তু ওরা বসতে চায় না। তো বসতে তো চাই না। তারপরে আবার হাজিরার দিন যে আমরা বলি যে স্যার, মানে আমাদের উকিল বলতেছে যে আমরা বসার ট্রাই করছি কিন্তু ওরা আসে নাই, ওরা হাজিরা দিয়ে চলে গেছে, এখন আজকে কীভাবে বসা যায় বা কীভাবে সমাধান করে দেন এইটাই চাই। পরে বললো যে আজকে 3টা বাজে আপনারা 2 পক্ষ এই উকিলের মাধ্যমে বসবেন। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন আমরা বসার পরে আমার ওয়াইফ নাই ওখানে, আর এই 4 মাস পর্যন্ত আমার সন্তানকে একবারও আমরা দেখি নাই। তো ওয়াইফ নাই, এখন আমার শ্বশুর বলতেছে, আমি আগেও যেটা বলছি এখনও সেটাই বলি, কাবিনের টাকা দিয়ে দেন আর তুলি আসবে না সামনে। তো আমার আব্বু বললো যে তুলি না আসলে আমি এটা কীভাবে সমাধান করবো, তুলি না আসলে তো এটা সমাধান হয় না। এখন বিয়ে করছে ছেলে, ওর সাথে কী সমস্যা হয়েছে না সমস্যা হয়েছে এগুলো তো আমরা শুনবো, শোনার পরে না একটা মানে ডিভোর্স কথাটা আসবে। আপনি যদি তার আগেই বলেন কীভাবে হলো, আর তুলি বলুক, তুলি তো এখনই বললো যে সংসার করবে, এখন তুলিকে আপনি কোথায় পাঠাই দিচ্ছেন আর আমার নাতিটা কোথায়? তখন বললো যে নাতি সময় মতন পাইবেন আর তুলি আসবে না। তো এই কথা বলছে আব্বুর সাথে, আমার সাথে, আমাদের পরিবারের সাথে, তাদের সাথে ওখানে বসে আর কোনো সমাধান হয় নাই। তো সমাধান হওয়ার পরে আমরা ওখান থেকে উঠে আসার পরে আমরা মানে ওখানে আবার একটা কথা বলে যে আমার শ্বশুর বলতেছে সন্তান ভরণ পোষণ কিন্তু ওরই দিতে হবে, তো সেই ক্ষেত্রে 2-3 হাজার টাকা করে প্রতি মাসে আমাকে দিবেন। তো আমাদের উকিল বলতেছে না আমরা হাতে হাতে কোনো টাকা দেবো না, আমরা সরাসরি মানে কোর্টের মাধ্যমে এটা সমাধান করব। এই পর্যন্ত বইলা উঠে মানে ওখান থেকে উঠছে। এখন আমার হাজিরা 26 তারিখে, তো ওখানে গেলে মানে কি হবে সেটা এখনও বলতে পারতেছি না। তবে এর মাঝে আমি নিজে ব্যক্তিগতভাবে উকিলদের সাথে যোগাযোগ করার পর যে আমার সন্তানটা আমি কীভাবে দেখি, হোক ডিভোর্স অথবা যেটা মনে সেটাই হোক, কিন্তু আমি তুলিকে চাই। হ্যাঁ, আমি যদি তুলি না আসে আমার তো কিছু করার নাই, কিন্তু আমার সন্তানটা আমি কীভাবে দেখবো বা ওর সাথে কীভাবে যোগাযোগ করব। তখন সে বললো যে তুমি একটা মামলা করতে পারো তোমার সন্তান দেখার জন্য। তখন আমি সেটা করি যে আমার সন্তান দেখার জন্য আমি কীভাবে যা যা দরকার আর কি উকিলদের মাধ্যমে আমি একটা মামলা করি। তো ওই মামলাটা মানে উঠবে 26 তারিখে। তুলি যখন আসবে তুলিকে বলে দিব যে তোমার সন্তানকে নিয়ে তুমি কোর্টে আসো, আর তুলি যদি কি বলে সেটা হলো মেন বিষয়। তুলি গতবারও বলছিল যে সংসার করবে, এখন বাকিটা আল্লাহ ভালো জানে যে কি হয়। এই হচ্ছে আপনার গল্প। জি। কেন বললেন এই গল্পটা? এই গল্পটা শুধুমাত্র মানে বলার জন্য আসছে, আমার সন্তান যখন বড় হবে, হ্যাঁ সে যেমন, এখন তো সবাই জানে যে আমি হয়তো ভুল করছি, অনেক ভুল করছি, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আসলে ওরকমভাবে আমি চাই নাই যে একটা সংসার নষ্ট হয়ে যাক বা নষ্ট হওয়ার কোনো কাজগুলো আমার মনে হয় না যে আমি করছি। দেখেন, প্রথম কথা হচ্ছে কি, আপনাদের সংসার নষ্ট হোক এটা যদি আপনারা না চান, তাহলে এখানে বাকি যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন সে বিষয়গুলো একেবারেই প্রয়োজন নাই, মানে মুখ্য না। প্রথম কথা হচ্ছে একটা আমাদের এই একটা বড় সমস্যা, যখন আমরা একমাত্র সিক্রেটস অনুষ্ঠানে এটা হয়, একটু ডিফারেন্ট টাইপ অফ স্টোরি, যখন মানুষ ওখানে নিজের ভুল বলতে আসে তখন শুধু ভুলই বলে। এছাড়া জীবন গল্পের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অলওয়েজ একজন মানুষ যখন বলছে সে নিজেকে প্রমাণ করছে আমি ভিকটিম, আমার কোনো দোষ নাই। সো আপনার ক্ষেত্রেও জিনিসটা সেটাই হয়েছে। আপনি আগাগোড়া যেটা বলেছেন সেটা হচ্ছে আপনি ভিকটিম, আপনার কোনো দোষ নাই,
তুলিকে কিছুটা সেভ করেছেন, ওর বাবা মাকে দোষ দিয়েছেন এবং শেষ পর্যন্ত তুলির সাথে আপনি সংসার করতে চান, এটাই হচ্ছে মূল কথা। আপনি যেহেতু সংসার করতে চান সেটা খুব ভালো আমি মনে করি। আপনার স্ত্রী যদি সংসার করতে চায়, আর বিষয়টা যেহেতু কোর্টের বিচারাধীন অবস্থায় আছে, সুতরাং মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত, এখানে আমাদের কিছুই বলার নেই। আমি শুধু একটা জিনিসই একটু বলতে পারি, সেটা হচ্ছে পুরো গল্পের প্রেক্ষাপট থেকে যদি গল্পটাকে মূল্যায়ন করি, তাহলে আমার কাছে কেন জানি মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি যারা লিসনার যারা শুনছেন তাদেরও ব্যক্তিগত অভিমত থাকতে পারে, সেই জায়গাটা থেকে বলবো যে আমার এই গল্পে আপনি যে কথাগুলো বলেছেন নিজেকে এক ধরনের সাফাই করে, আপনি পুরোপুরি সাধু, এটা আমি বিশ্বাস করি না। প্রথম কথা হচ্ছে এটা, আপনি যদি পুরোপুরি সাধু হতেন তাহলে আপনার স্ত্রী কোর্ট পর্যন্ত যেত না, ঠিক আছে, এবং আপনার স্ত্রী মামলা মোকদ্দমা পর্যন্ত যেত না, এত বছর সংসারও করতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার হাত ধরে বের হয়ে আসার পরে এত বড় রিস্ক নিয়ে এত ভালোবেসে আবার এইরকম একটা জায়গায় সে যেত না। সুতরাং আপনার মধ্যে অবশ্যই সমস্যা আছে, এটা হচ্ছে একদম অ্যাজাম্পশন। এর বাইরেও পৃথিবীতে অনেক কিছু ঘটে, আপনি যেটা বলছেন আপনি তার চেয়েও ভালো মানুষ হতে পারেন, বাট আমাদের নর্মাল অ্যাজাম্পশন হচ্ছে এটা, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের বিয়ে করার ক্ষেত্রে আপনি যে 2বার জেল খাটলেন, তাই না, এই ধরনের বিয়ে করার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের যারা আজকে জীবন গল্পটা শুনেছেন, লিসনার যারা আছেন, তারা একটু চিন্তা করতে পারেন যে বিয়ে ব্যাপারটা আসলে দুটো পরিবারের বন্ধন। একেবারে পরিবারকে সাইড করে দিয়ে একটা বয়স, আপনি তো মেয়েটাকে বিয়ে করার আগেই একটা বোধহয় ডিভোর্স লেটার পেয়েছেন, হ্যাঁ, কি আশ্চর্য বিষয়, যে মেয়েকে বিয়ে করার আগেই ডিভোর্স লেটার পেয়ে গেল এবং সেই মেয়ে ঘরে আসলো এবং তাকে বিয়ে করার পরে তো জেল খাটলেন, বিয়ে করার পরে জেল খাটলো এবং সেখানে কাবিন ছিল না, বিয়ে করার আগে জেল খাটলো, ডিভোর্স লেটার পেলো এবং সেখানে সেই বিয়েতে আবার কাবিন ছিল না। তারপরে বিয়ে করার পরে কাবিন করলো, সে কাবিনের মধ্যে 2 নাম্বারই, আবার তারপরে সেই কাবিন নিয়ে শেষ পর্যন্ত গেল হচ্ছে যৌতুকের মামলায়। এবং টোটাল সংসার কত বছরের? 6 বছর প্লাস। 6 বছর প্লাস। আপনার বাচ্চার বয়স কত? 4.5 বছর প্লাস। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে 6 বছরের মধ্যে অনেক কিছুই ঘটেছে যেটা ভালো কিছু না। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা সত্যি হয়ে থাকলে আমি মনে করি এটা একটা ভালো কাজ আপনি করেছেন, সেটা হচ্ছে আপনি নিজে পড়াশোনা করেছেন কলেজ লাইফ পর্যন্ত, কিন্তু আপনার স্ত্রীর পড়াটা আপনি বাদ দেননি, আপনি তাকে পড়াশোনার সুযোগ দিয়েছেন। এই পয়সাটা কে দিয়েছে আমি জানি না, এটা আপনি বলেছেন আপনি দিয়েছেন। আপনার স্ত্রী যদি এখানে থাকতো না, কিন্তু আপনার স্ত্রী যদি থাকতো তাহলে হয়তো বিষয়টা আরো ভালো হতো। আমি এখানে যিনি ওনার ওয়াইফ তুলি, তাকে বলবো যে উনি এসে একপাক্ষিকভাবে কথাগুলো বলেছেন মানেই যে আমরা এটা সম্পূর্ণ সত্য মেনে নিচ্ছি, বিষয়টি এরকম না। খুব ভালো হয় যদি আপনি নিজেও আসতে চান, আপনি যদি মনে করেন যে না আমারও কিছু বলার আছে, সেই দরজা সব সময় খোলা থাকবে, আপনি যে কোনো সময় চলে আসতে পারেন। ওনার গল্পের প্রেক্ষাপটে যদি আপনার কিছু বলার থাকে আপনি আসবেন, আমরা আপনার গল্পও প্রচার করব। এবং আমি আবারও বলছি যে ও যেটা বলল সেটাই যে সবাই বিশ্বাস করবে বিষয়টা এরকম না। আমি মনে করি এটা একটা দ্বিপাক্ষিক সমস্যা, পারিবারিক সমস্যা। কিন্তু যে জিনিসটা আপনাদের দুজনের জীবনেই ঘটেছে সেটা দুজনের জন্যই সত্য, সেটা হলো অপ্রাপ্ত বয়সকে বিয়ে করা এবং অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে করার ফলে আপনাদের ভেতরে যেই সমস্যাগুলো হয়েছে, 2 পরিবার কেন্দ্রিক একটা মীমাংসা করতে গিয়েও শেষ পর্যন্ত সেটা করতে পারেনি, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনকেই কোনো না কোনোভাবে দাগ ফেলেছে এবং এই দাগটা কোনোভাবেই মোছা যাবে না। এটা আপনাদের দুজনের জীবনেই সত্য। যেই ভুলটা যেন আমাদের লিসনার যারা শুনলেন তারা যেন না করেন। আমাদের এখানে যারা গল্প বলতে আসেন তাদেরকে জাজ করা, তাদের লাইফ নিয়ে মূল্যায়ন করা, তাদেরকে সুন্দর পথ দেখানো আমাদের উদ্দেশ্য না। তাদের গল্পটা শুনে যাতে করে যারা শুনছেন তারা যাতে কোনো ভুল না করেন, সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং সেখানে একজন মানুষও যদি সচেতন হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের জীবন গল্প বলা সার্থক। কারণ আমরা বারবারই বলে এসেছি যে বিয়েটা হচ্ছে 2 পরিবারের বন্ধন এবং বিয়ের ব্যাপারে ক্রেজি হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। কারণ সংসার কিন্তু একটা লম্বা জার্নি এবং এই জার্নিটা শুধু ইমোশন দিয়ে চলে না, এখানে অনেক যৌক্তিক হতে হয় এবং সেই সামর্থ্য না থাকলে হুটহাট বিয়ে করে ফেললাম, একটা রূপকথার গল্পের মতো সংসার শুরু হলো, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। হ্যাঁ, বাংলা সিনেমার একটা সময় আমরা দেখতাম এরকম যে নায়ক নায়িকাকে বিয়ে করার জন্য ব্যাপক রকমের তোড়জোড় চলছে পুরো সিনেমা জুড়েই এবং তারপরে যখন বিয়ে হলো শেষে একটা লাইন উঠলো, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। তা ডাহা মিথ্যা কথা, আসলে তারপরে আসল ক্লাইম্যাক্সগুলো শুরু হয়, ঠিক আছে? তো আমার মনে হয় যে এগুলোর ক্ষেত্রে আমাদের যে ভুলগুলো, সেই ভুলগুলো যেন আমরা একটু নিজেরাই শুধরে নিতে পারি। আপনারা ভালো থাকুন। সব কিছুর ঊর্ধ্বে হলো আপনার সন্তান এবং সে যাতে ভালো থাকে, সেটা যদি আপনাদের মেলবন্ধনের মাধ্যমে হয় তাহলে খুব ভালো। আর আপনি, আবারও বলছি যে আপনি যে কথাগুলো এখানে বলে গেলেন সেগুলো আপনার একদম নিজস্ব কথা, সেটা আমাদের কাছ থেকে কেউ যদি বিশ্বাস করে তার ব্যক্তিগত বিষয়। উনি তো আপনার স্ত্রী এখনো ডিভোর্সও দেয় নাই, আপনার স্ত্রী যদি এখানে থাকতো তাহলে সে বলতে পারতো যে কি কারণে আজকে এই অবস্থা। সুতরাং এইসব বিষয়ে দুপক্ষেরই প্রয়োজন হয়। সুতরাং আপনার স্ত্রী
জন্য বিষয়টা ওপেন থাকলো। প্রিয় শ্রোতা, এই হচ্ছে জীবন গল্প। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। শুভরাত্রি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।